ধন্যবাদ সকলকে আমাদের প্রাণ বুস্টার এফএক্স এর উইকেন্ড লাইভে জয়েন হওয়ার জন্য। আপনাদের সকলকে ওয়েলকাম আমাদের এই লাইভে। আমাদের আজকের লাইভটি মূলত হচ্ছে স্পেসিফিক্যালি আগামী সপ্তাহের যে আউটলুক, অর্থাৎ আগামীকাল 24/6/2024 থেকে 28/6/2024 পর্যন্ত যে সপ্তাহটা যাবে, সেই সপ্তাহের পটেনশিয়াল একটা আউটলুক নিয়ে আমাদের এই লাইভটা শুরু হতে যাচ্ছে। তো আমরা বিগত কয়েক সপ্তাহ যাবতীয় মার্কেটের অফ ডেতে পরবর্তী উইকের একটা সম্ভাব্য সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করি এবং আপনাদেরকে সম্ভাব্য সিনারিওটা দেখিয়েও দেই। এবং আমরা যদি একটু গত সপ্তাহের ব্যাপারে কথাবার্তা বলি, তাহলে বলতে হবে যে আমাদের গত সপ্তাহের যে লাইভটা ছিল, আমরা এক্স্যাক্টলি যেরকমটা চেয়েছিলাম বা যেরকমটা আপনার মানে সন্দেহ করেছিলাম যে মার্কেটটা হয়তোবা উপরে একটা 43-এর এই জায়গাটাতে রিটেল রেজিস্ট্যান্স ছিল গত সপ্তাহ শুরুর আগে পর্যন্ত। সেই 43-এর রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পর আমরা একটু যদি চার্টে দেখি যে আমাদের এইচ আওয়ারলি চার্টের মাঝে যদি একটু দেখি, এই যে দেখেন যে আমাদের এই সপ্তাহ শুরুর আগে আমরা অফ ডেতে দেখিয়েছিলাম যে এই যে লেভেলটা, এইটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছিল আপনার বিগত সপ্তাহে, এবং সেই লেভেলটা আপনার যদি দেখেন যে রেজিস্ট্যান্সটা যে ক্রিয়েট করেছিল, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু একটা লম্বা সময় ধরে আপনার কার্যকরী ভূমিকা পালন করছিল। এবং আমরা অ্যাজ ইউজুয়ালি গত সপ্তাহ শুরুর আগেই বলেছিলাম যে এই যে জোনটা আছে, এই জোনটা একটা স্ট্রং পিওআই জোন, মানে এরিয়া অফ ভ্যালু বা পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই জোনটার মাঝে প্রচুর পরিমাণে আপনার সেলাররা ওয়েট করতেছে। যদি ইনকেস আমার এই রেজিস্ট্যান্সটা ভেঙে যায়, তাহলে সম্ভাব্য এই সম্পূর্ণ জোনের কোনো একটা জোন থেকে মার্কেটটা ডিস্ট্রিবিউটিভ প্রেসার ক্রিয়েট করে একটা লম্বা সেল আসতে পারে। এটা তাও আমাদের 4 আওয়ারের যে চার্ট অ্যানালাইসিস বা 4 আওয়ারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারাল রিদিম অনুসারে আমি কিন্তু সেটাকে এক্সপেক্ট করেছিলাম বা সেটাকে প্রেডিক্ট করেছিলাম বা অ্যানালাইসিস করেছিলাম। এবং দেখেন, গত সপ্তাহের যারা লাইভটা দেখতে পাননি, আপনারা কাইন্ডলি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে প্রাণ বুস্টার এফএক্স ইউটিউব চ্যানেলে কষ্ট করে আমাদের চ্যানেলের সাথে জয়েন হয়ে সাবস্ক্রিপশন নিয়ে দরকার পড়লে আপনারা বেল আইকনে নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে থাকতে পারেন। তাতে আমরা যখনই কোনো ধরনের কোনো কন্টেন্ট ওইখানে পাবলিশ করব, আপনাদের এখানে চলে যাবে। এবং আপনারা যদি একটু কষ্ট করে গত সপ্তাহের সিনারিও দেখতে চান যে আমাদের আসলে উইকেন্ডের আলোচনাটা কতটুকু ফলপ্রসূ, তাহলে আপনারা দেখতে পাবেন ওই ভিডিওতেই প্রি মার্কেটের যে বায়াস, সেই বায়াসেতে আমরা দেখিয়েছিলাম যে মার্কেটটা এই জায়গায় যেতে পারে, এবং এই জায়গায় যদি মার্কেট যায় তাহলে আমরা লং সেল বা একটা স্ট্রং সেলের এক্সপেক্ট করতে পারি, এবং তাই হয়েছে। আর এই মার্কেটটা কিন্তু আসলে প্রেডিক্টিভ না, এই মার্কেটটা রিয়েক্টিভ। আপনাকে মার্কেটের রিয়াকশন দেখে আপনাকে ডিসিশন নিতে হবে এবং পরবর্তী প্রেডিকশন করতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো প্রপার আপনার রিয়াকশন না পাবেন, আপনি উইথাউট রিয়াকশন আন্দাজের বশবর্তী হয়ে আপনি এই মার্কেটটাকে প্রেডিক্ট করতে পারবেন না। আপনি হয়তো বা একটা জোনকে প্রেডিক্ট করতে পারেন যে মার্কেটটা সম্ভাব্য এই জোনে যাবে বা এই জোনে যেতে পারে, তো একটা জোনকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু ওই জোন থেকে মাস্ট আপনার নামবেই এমনটা বলা ভুল। কারণ একটা জোনকে মার্কেট রেসপেক্ট করবে কি করবে না সেটা আপনার নির্ধারণ করবে ইনস্টিটিউশনাল ট্রেডাররা। আমরা আইডেন্টিফাই করতে পারি, দেন ওয়েট করতে পারি, আইডেন্টিফাই করে দেন ওয়েট করতে পারি যে এই মার্কেটটা থেকে এই জোনটা থেকে আমরা অ্যানালাইসিস পাচ্ছি কিনা বা এন্ট্রি পাচ্ছি কিনা। এখন একটা জোনকে আপনি ড্র করতে পারেন, কিন্তু উইথাউট রিয়েকশন আপনি কখনোই বলতে পারবেন না যে এই মার্কেট থেকে মার্কেট মাস্ট নামবেই। এখন আমরা এই জোনটাকে প্রেডিক্ট করেছি যে যদি লঙ্গার টার্ম সেল বা স্ট্রং সেলের চিন্তা করি, এই জোনটা একটা স্ট্রং পয়েন্ট, কিন্তু এই জোনটা তো ফেইলিউরও হতে পারতো, এই জোনটা ফেইলিউরও হতে পারতো। তাহলে আমাদের
যদি বিগত শুক্রবারের এই রিসেন্ট শুক্রবারের যদি সন্ধ্যার নিউ ইয়র্কের এন্ট্রিটা আপনারা দেখে থাকেন কেউ, তাহলে দেখবেন আমাদের সেলটা কোন জায়গা থেকে ছিল এবং কেন নিয়েছিলাম সেটা আপনাদেরকে একটু আইডেন্টিফাই করব প্রথমেই। জাস্ট আ মিনিট। দেখেন, এই যে মার্কেটটা, এই মার্কেটটাতে আমরা তো স্ট্রং 4 আওয়ার্স যদি চার্ট বলেন বা ওয়ান ডে চার্ট বলেন, এইখানে মার্কেটের স্ট্রং পয়েন্ট ছিল। এখন মার্কেট এইখান থেকে আলটিমেটলি কেন পড়লো, তাহলে সেটার কারণটা আগে আপনাদেরকে একটু বিশ্লেষণ করি যে হোয়াই দ্য মার্কেট হ্যাজ বিন ফলেন, হোয়াটস দ্য রিজন। দেখেন, 4 আওয়ারের চার্টে যদি যাই, তাহলে এই জায়গাটাতে আপনি যদি দেখেন, তাহলে এই জায়গাটার মধ্যে ইনস্ট্যান্টলি দেখতে গেলে আপনার একটা ইমব্যালেন্স কাজ করতেছিল, ইমব্যালেন্স আপনার এই জায়গায় কাজ করতেছিল এবং সেই ইমব্যালেন্সটা ফিল করার পর মার্কেট কিন্তু নামছে। সেই ইমব্যালেন্সটাকে ফিল করার পর মার্কেট একটু নামছে। এখন এইখান থেকে মার্কেট আমি এন্ট্রিটা কখন নিছি, কেন নিছি সেটা দেখাবো। প্রথমত আমি আগে 4 আওয়ারের স্ট্রাকচার অ্যানালাইসিস করব। দেখেন, যদি ইমিডিয়েট মার্কেটের স্ট্রাকচার বলেন, যদি আমি অরিজিন ধরি এইটাকে, যে এটা আমার অরিজিন, তাহলে এইটা আমার হাই, দেন এইটা হচ্ছে আপনার আমার প্রথমত লো। কিন্তু এইখান থেকে আপনি যদি দেখেন মার্কেটের কারেকশনটা, এটা উইক কারেকশন, তার মানে আমার উইক কারেকশন যেহেতু, তাহলে এইটাকে আমার ধরতে হবে ইমিডিয়েট কারেক্ট, মানে আরো স্ট্রং লো হিসেবে। তাহলে চলেন এখানে গেলাম, তাহলে এইখানে এইটা যেটা আপনার তৈরি হলো, এইটা কি তৈরি হলো, এটা তৈরি হলো লিকুইডিটি। এখন এই যে মার্কেটটা যে এই জায়গায় ব্রেক করে এইখানে উঠছে, অনেকে বলতে পারেন এটা তো চেঞ্জ অফ ক্যারেক্টার, কিন্তু আলটিমেটলি স্মার্ট স্ট্রাকচারের সংজ্ঞা হিসেবে বা মেজর স্ট্রাকচারের সংজ্ঞা হিসেবে এইটাকে অবভিয়াসলি চেঞ্জ অফ ক্যারেক্টার বলা যাবে না, এটাকে বলতে হবে ইনডিউসমেন্ট, বা এইটা হচ্ছে আপনার লিকুইডিটি হান্ট। তার মানে এইখানে লিকুইডিটি হান্ট করে প্রাইস আমার এই জায়গায় লোয়ার হাই ক্রিয়েট করেছে। তাহলে এইটা আমার হাই, এইটা আমার লো, তাহলে এইটা হচ্ছে আমার লোয়ার হাই LH। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে দাদা এইটাকে কেন লোয়ার হাই ধরলেন, বা এই স্ট্রাকচারের এই ব্রেকআউটটাকে কেন আপনি মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক ধরলেন না, তাহলে আমি একটু বলবো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু মার্কেট স্ট্রাকচারের একটা ভিডিও দেয়া আছে। সেই মার্কেট স্ট্রাকচারের ভিডিওতে আমি স্মার্ট স্ট্রাকচারে কোন ব্রেকআউটটা ফলস ব্রেকআউট হিসেবে গণ্য করব, কোনটাকে প্রপার লোয়ার হাই হিসেবে গণ্য করব, কোনটাকে প্রপার লোয়ার লো হিসেবে গণ্য করব, সেটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ওই মার্কেট স্ট্রাকচার রিলেটেড আমাদের যে ভিডিওটা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রাণ বুস্টার এফএক্স চ্যানেলেতে। তো এইটা লোয়ার হাই, তাহলে আমার এইটা কি, এইটা হচ্ছে আমার বস, তখন এটা হচ্ছে আমার প্রপার বস, তাহলে এইটা আমার লোয়ার লো, এটা আমার লোয়ার লো। দেন এই যে এইখানে যে মার্কেটটা আপনার ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আলটিমেটলি একটা লিকুইডিটি। কারণ আমার মার্কেটের
এই মার্কেটের যে মুভমেন্টটা, এটা কিন্তু আলটিমেটলি ইন্টারনালি আপনার যদি বলেন আপ ট্রেন্ড, এটা হ্যাঁ ইন্টারনালি মাইনর স্ট্রাকচার একটা আপ ট্রেন্ড, কিন্তু 4 আওয়ারের সুইং স্ট্রাকচার অনুসারে এটাকে আমি আলটিমেটলি ডাউন ট্রেন্ডের ভিতরেই ধরবো। যে আপ ট্রেন্ডটা এই যে এইখানে ক্রিয়েট হয়েছে, যে আপনার মার্কেটটা এইভাবে 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 এইখানে চলে গেল, অনেকে ভাবতে পারছিল যে এই জায়গা থেকে প্রাইস আপে চলে যাবে, কিন্তু কেন ওই জায়গা থেকে নামলো, তার মূল কারণ হচ্ছে স্ট্রাকচার ইজ দ্য ফাউন্ডেশন। কারণ মার্কেটের স্ট্রাকচার এই জায়গাতে আপনার ধরে আছে, যে কারণে মার্কেট কিন্তু এইখানে ইন্টারনাল স্ট্রাকচার ক্রিয়েট করে মেজর স্ট্রাকচারের আন্ডারে মাইনর স্ট্রাকচার একটা লোয়ার হাই পয়েন্ট ক্রিয়েট করেছে, এবং অ্যাজ ইউজুয়ালি এখানে ইমব্যালেন্স ছিল। যদিও আমার এই চার্টের মধ্যে ইমব্যালেন্সের আপনার সূত্রটা পুরোপুরি আপনার হয় নাই, ফিল হয় নাই, কিন্তু 50%-এর বেশি মানে আলটিমেট যে ইমব্যালেন্স সেটার ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যদি দেখি, এটা প্রায় 78% আপনার কারেকশন করেছে। এই যে এই জায়গা থেকে যদি আপনি দেখেন এই পর্যন্ত এক্সাক্ট 78% কারেকশন করে মিটিগেট করে প্রাইস এখানে নেমে আসছে, তার মানে প্রাইসটা এই জায়গায় আপনার লোয়ার হাই ক্রিয়েট করার ইন্টেনশনে ক্রিয়েট করছে, কিন্তু এইটাকে আমি আলটিমেটলি এখনো লোয়ার হাই বলতে পারবো না। এইটা আলটিমেটলি লিকুইডিটি, কিন্তু লোয়ার হাই কিনা সেইটা আমার ডিপেন্ড করবে ইন কেস যদি মার্কেট এইটা ব্রেক করে। এইটা ব্রেক করার আগ পর্যন্ত আমি ওইটাকে লোয়ার হাই বলতে পারবো না, কিন্তু যেহেতু এই জায়গায় মেজর স্ট্রাকচারের একটা জোন ছিল এবং মূল স্ট্রাকচারটা আমার ডাউন, সেই বায়াস অনুসারে মার্কেট এই যে লোয়ার লোর পরে আমি এইটাকে লোয়ার হাই চিন্তা করে ফ্র্যাকটালাইজড পাওয়ার থেকে সেলটা নিয়েছি, এবং সেলটা কেন নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। এই জায়গা থেকে লোয়ার হাই এখন লোয়ার হাই এখনো পর্যন্ত কিন্তু ভেরিফাইড লোয়ার হাই কিনা সেটার জন্য আমাকে কিন্তু এইটা ব্রেক করতে হবে, আমার এইটাকে ব্রেক করতে হবে ভেরিফাইড লোয়ার লো হইতে গেলে। যদি এইটা ব্রেক না করতে পারে, যদি এইটা ব্রেক না করতে পারে তাহলে আমি বলতে পারবো না যে এটা আমার লোয়ার লো, মানে এইটা আমার লোয়ার হাই হয়েছে, কিন্তু আমার ব্রেক করতে হবে। কিন্তু মূল স্ট্রাকচারটা ডাউন, তাই এইখান থেকে আমরা সেল নিচ্ছি, যে আমাদের এই থিওরিতে যে আমার মার্কেটের লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, দেন এখন হয়তো লোয়ার লোর ইম্পালসিভটার জন্য বা মোটিভেশন পাওয়ার জন্য, মার্কেটের এক্সটেনশন পাওয়ার জন্য ওই জায়গা থেকে মার্কেট ইনস্টিটিউশনাল ভলিউম ক্রিয়েট করেছে। তাহলে সে অনুসারে মার্কেটকে যদি দেখতে হয়, আমাদের গত উইকটা কিভাবে ক্লোজ হয়েছে একটু দেখতে হবে। তাহলে দেখেন আমাদের এইটা আমার কিন্তু ইমিডিয়েটলি আমার এখন স্ট্রাকচারাল সাপোর্ট নিচেরটা, অর্থাৎ আপনার 2286-87 যে জোনটা গিয়েছিল সেইটা 87, সেটা আমার স্ট্রাকচারাল সাপোর্ট, এবং এখনো এটা লোয়ার হাই হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এইখান থেকে রিজেক্টেড পাইছে। এখন আমার কথা হচ্ছে এইখানে কোয়েশ্চেন হতে পারে যে আমি এন্ট্রিটা কেন এই জায়গায় সেল নিলাম, এই জায়গায় কেন সেল নিলাম সেটাকে যদি আপনার বুঝতে হয় তাহলে আপনার যেতে হবে আরো ছোট টাইম ফ্রেমে। সো লেটস সি, আমরা ছোট টাইম ফ্রেমে চলে যাই। প্রথমে H1 দেখেন, H1 এতে এইখানে কিন্তু একটা মার্কেট প্রায় অর্ধেকের বেশি দিন যাবত একটা জোনেতে আপনার ঘোরাফেরা করছে, বারবার রিজেক্টেড হয়েছে। তার মানে এই জায়গায় মার্কেট কি করছে, একটা প্যাটার্ন বিল্ড আপ করছে তার নতুন লিকুইডিটি বিল্ড আপের জন্য, তার নতুন করে বেয়ারিশ ভলিউমটাকে এক্সিকিউট করার আগে। এখন আমরা যদি আরেকটু ছোট টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারবো এই এন্ট্রিটা কেন নিচ্ছি আপনাদেরকে দেখাই। প্রথমত দিনের শুরুতেই যদি দেখেন এইখানে একটা রিটেল রেজিস্ট্যান্স ছিল শুক্রবারে, এই যে রিটেল রেজিস্ট্যান্স এই লেভেলটাতে ছিল, এবং মার্কেট যেহেতু উপরে আমার ডেইলি মানে H4 চার্টের স্ট্রং একটা ইমব্যালেন্স, তো এইটা কিন্তু আমার ছিল প্রথমত লিকুইডিটি, এইটা ছিল লিকুইডিটি। এইটা লিকুইডিটি থাকার কারণে
এটা একটা রিটেল লিকুইডিটি, শুধু লিকুইডিটি না, এটা রিটেল লিকুইডিটি। এবং এই লেভেলেতে রিটেল লিকুইডিটি থাকার কারণে অনেকে ভাবছে, যারা রিটেল ট্রেডার, যে এই ব্রেকআউটটা মনে হয় মার্কেটকে উপরে নিয়ে যাবে, কিন্তু এইটা আসলে ট্র্যাপ বা লিকুইডিটি সুইপ। কারণ মার্কেট তখন মোমেন্টাম অনেক অনেক আপে, এবং সামনে যেহেতু একটা স্ট্রং ইমব্যালেন্স লেভেল আছে H4 এর মতো চার্টের, সেইখানের থেকে ওইটাকে ট্র্যাপ করে বা ট্র্যাপ হিসাবে নিয়ে মার্কেটে ট্রেডারদেরকে ইন্ডিউস করা, রিটেল ট্রেডারদেরকে ক্যান্ডেলস্টিক ইন্ডিউস করা খুব ইজি ব্যাপার। দেন আমরা যদি দেখি মার্কেট এই যে জায়গাটা যেটা আছে, এই জায়গা থেকে এই পর্যন্ত নেমে আসছে, দেন এইখান থেকে মার্কেটটা এই জায়গায় গেছেই হচ্ছে লিকুইডিটিটাকে ট্র্যাপ করার জন্য, দেন এই লেভেলে আসছে, দেন এই লেভেলে এগেইন। এবং নিউ ইয়র্ক সেশনের আগে মার্কেটটা কি করলো, ডেইলি হাই ক্রিয়েট করলো। ডেইলি হাই ক্রিয়েট করে যদি আপনি বলেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা মার্কেটে আওয়ারলি ক্লোজ করলো আপনার ইন্টারনাল চক হয়ে, লেভেলটা ইন্টারনাল চক হয়ে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। এবং পাওয়ারটা দেখেন, আমরা যদি H1 এ যাই, পাওয়ারটা দেখেন, এই যে দেখছেন M15 এ যে ব্রেকআউটটা দিল এনগালফ করে, এই যে এইটা, এই ক্যান্ডেলটা, সেটা কিন্তু আওয়ারলি ক্লোজিং করেছে। কিভাবে দেখেন, এই যে এই জায়গায়। এবং এর পরবর্তীতে মূলত দেখেন একটা M15 ক্যান্ডেল ক্রিয়েট করেছে। কেন? এটা ফলস ক্যান্ডেল, এটা একটা ফলস ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যে যাতে এই ক্যান্ডেলটা যেহেতু একটা ফান্ডেড ক্যান্ডেল টাইপ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখে তো অনেক পরিমাণে ট্রেডার আপনার কি করবে, সেল মানে বাই মারবে, যে এইটা সাপোর্ট থেকে পুল ব্যাক করে উঠছে। কিন্তু এইটা তো আমার আসলে আওয়ারের প্রথম 15 মিনিটের ক্যান্ডেল, এটাকে আমি কতটুকু গ্রহণযোগ্য করব, যেখানে আমার লাস্ট আওয়ারটা ক্লোজিং করেছে এতটা স্ট্রংলি, সেইখানে আমি একটা 15 মিনিটের ক্যান্ডেল দেখে কিভাবে জাজ করব যে মার্কেটটা উঠে যাবে। যে কারণে এই পর্যন্ত নিয়েছে। কেন? এই ক্যান্ডেল স্টিক ট্রেডিং দেখে যারা ট্রেড করে একদম মানে অন্ধভাবে, অন্ধভাবে যারা ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করে, তারা কিন্তু এই জায়গায় ট্র্যাপড, তারা কিন্তু এই জায়গায় ট্র্যাপড, যে যারা এই ক্যান্ডেলটা দেখে বাই মারছে। এবং পরের ক্যান্ডেলটা দেখেন রীতিমতো আপনার ডাউন। এবং 30 মিনিটস এর ক্লোজিংটা যদি দেখেন, দেখেন 30 মিনিটস কিন্তু এই যে 15 মিনিটসটা যে উঠছিল, এইখানে জাস্ট একটা লিকুইডিটি ক্রিয়েট করে দিয়ে মার্কেট কিন্তু 30 মিনিট সেই তার সেলিং মোমেন্টাম, মানে আওয়ারটা যে এই যে ক্লোজ হয়েছে, এই আওয়ারটা যে ক্লোজ হলো, এই যে আওয়ারটা ক্লোজ হয়েছে যে মোমেন্টাম নিয়ে, সেই মোমেন্টামেই M30 ক্লোজিং হলো। তার মানে আমরা যে বলি যে অন্ধভাবে কখনো ক্যান্ডেল স্টিক ট্রেড করবেন না, সেটার কারণ এই যে দেখেন এই ক্যান্ডেলটা দেখার পর যারা ক্যান্ডেল স্টিক ট্রেডার, আমি হলফ করে বলতে পারি এমন কোনো ট্রেডার নাই যে এখানে বাই নেয় নাই, কিন্তু তাদেরকে ট্র্যাপ করাই ছিল মূল ইস্যু। কারণ এটা ফলস ক্যান্ডেল, সবসময় যে কোনো আওয়ারের, এটা আমরা সবসময় বলি যে প্রথম ও তৃতীয় 15 মিনিটের ক্যান্ডেলটা ম্যাক্সিমাম টাইম ফলস দিতে পারে, আপনাকে ক্যান্ডেল স্টিক ইন্ডিউস করতে পারে, এবং তাই হয়েছে। এবং এই জায়গায় মার্কেটটা ইমিডিয়েট একটা কি তৈরি করে আসছে, অর্ডার ব্লক বা ফান্ডেড লেভেল, আইএফসি লেভেল ক্রিয়েট করে এই জোনের থেকে মার্কেট দেখেন একদম ভার্টিক্যালি, মানে এই জায়গায় তাদের এতটুকু পরিমাণে ভলিউম এখানে ক্রিয়েট হয়েছে, যেটা সাপ্লাই ডিমান্ড ইমব্যালেন্স তৈরি করছে। সাপ্লাই ইজ মাচ মাচ বিগার দেন ডিমান্ড, এবং যে কারণে এই জায়গাতে আর পুল পায় নাই। এবং এই পর্যন্ত মার্কেট উঠছে কেন? আমরা যদি আরো ছোট টাইম ফ্রেমে যাই, তাহলে দেখেন ক্রিয়েশনটা আরো ইজি, আরো ইজি। কিরকম ইজি? এই যে দেখেন M15 এ ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করছে ঠিকই, কিন্তু এই যে লেভেলটা, আমরা যদি এইটাকে ইমিডিয়েট সাপোর্ট হিসেবে ধরি, তাহলে দেখতে পাবো যে এই জায়গায় আমাদের কি হয়েছে, ইন্টারনাল চক, তাই কিনা? এটাই একটা ইন্টারনাল চক। তাহলে ইন্টারনাল চকের পর লোয়ার হাইটা তো দরকার। তাহলে এই যে এই লেভেলটা হচ্ছে আমাদের ইমিডিয়েট একটা অর্ডার ব্লক লেভেল, এটা একটা ইমিডিয়েট অর্ডার ব্লক লেভেল। যদি 3 মিনিটস এর চার্টে যাই,
হয়তো বা আরো ক্লিয়ারলি দেখলেও দেখতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে দেখেন, এক্স্যাক্টলি এটা একটা আপনার লেভেল। এই লেভেলটা যদি ধরেন এই, এবং এক্স্যাক্টলি 3 মিনিটস এর চার্ট বা 5 মিনিটস এর চার্টেও যদি যাই, দেখি পাই কিনা। 3 মিনিটস এর চার্ট আর 1 মিনিটের চার্টে ক্লিয়ার। তাহলে এই যে যে লেভেলটা, এই পর্যন্ত মার্কেটটা গেল, এবং এই জায়গা থেকে মার্কেটটা গিয়ে জাস্ট অর্ডার ব্লকটাকে মিট করছে, এবং অর্ডার ব্লকটাকে মিট করেই আপনি যদি দেখেন এইখান থেকে মার্কেটটা কমপ্লিটলি ডাউন, এবং সাপ্লাই ডিমান্ড ইমব্যালেন্স, এখানে আর কোনো ট্রেডার বায়ার্সরা ডমিনেন্ট করতে পারে নাই, যে কারণে কিন্তু এই যে যে স্ট্রেংথনেস, এই স্ট্রেংথনেস নিয়ে মার্কেট একদম কমপ্লিটলি পড়ে গেছে, কারণ মার্কেটে এইখানে সাপ্লাই ডিমান্ড ইমব্যালেন্স। দেখেন, সাপ্লাই ডিমান্ড ইমব্যালেন্স এবং মার্কেট যথারীতি নিচে, এবং এখানে প্রচুর পরিমাণে সেলাররা ঢুকছে। যদি 1 মিনিটের চার্টে দেখেন, 5 মিনিটের চার্টে দেখেন, আলটিমেটলি H4 H1 সবই। তাহলে আমাদের মূলত সেলটা এখন নিচ্ছিলাম কেন? আমাদের সেলটা আপনারা যদি একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, তাহলে দেখতে পারবেন আমরা জোন দিয়েছিলাম 61 থেকে 63। কেন দিচ্ছিলাম? আমাদের ইমিডিয়েট H1 এর যদি অর্ডার ব্লক বলতেন, ইমিডিয়েট, সেইটা ছিল এইটা। তাহলে এই যে দেখেন, এইটা ছিল আমাদের ইমিডিয়েট ইমব্যালেন্স, এটা ইমিডিয়েট ইমব্যালেন্স। তাহলে এটা কত? 63.6, এবং সেইটাকে টাচ করেই পড়ছে কিনা দেখেন। এই যে M15 যে উঠছিল, উঠে কি করছে, এই যে যে H1টা যে ব্রেকআউট করছে, এখানে কেন আমি এন্ট্রিটা নেওয়াইছি, কারণ M15 এর মতো, M13 এর মতো ছোট টাইম ফ্রেমে অর্ডার ব্লক, আবার H1 এর ইমব্যালেন্স, এবং H1 এর ইমব্যালেন্স, তার মানে আমি আমার এন্ট্রিটা ছিল তাহলে কত থেকে, আমরা একটু টুকি, সেটা হচ্ছে 2361 টু 2363। তাহলে এই যে যে ব্রেকআউটটা যে হয়েছে প্রাইস, এই যে 61-তে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট প্রাইস থেকে মার্কেটটা যদি ইনকেস ডাইরেক্ট পড়ে যাইতো, ইমব্যালেন্স থেকে যাইতেই পারতো, তাহলে 61 থেকেই পড়তো। যদি কারেকশন দেয় তাহলে এই পর্যন্ত দিতে পারে আমার ধারণা ছিল। আর যদি এইটার উপরে চলে চলে যাইতো, যদি আপনার এইটার উপরে কোনো স্ট্রং 15 মিনিট ক্লোজিং হইতো, তাহলে হয়তো বা প্রাইস আবার আপনার উপরে চলতো, মানে 64-র উপরে বা 65-র উপরে। তাহলে 61 থেকে 63 জোন দিছি, তিনটা জোনই 61, 62, 63, তিনটা জোন ভেরিফাইড হয়ে এই জোন থেকে মার্কেট কিন্তু যথারীতি তার ভলিউম এক্সিকিউট করে ফেলছে, এবং অ্যাজ ইউজুয়ালি মার্কেট তার সব লিকুইডিটি খাওয়ার চিন্তাধারায় আছে। যেহেতু আপনার এই জায়গায় একটা অর্ডার ব্লক ইমিডিয়েট ছিল, এই জোনটাতে এখন এত প্রাইস উপর থেকে যে ভলিউম ক্রিয়েট হয়েছে, এখানে সাপ্লাই ডিমান্ড ইমব্যালেন্স, যে কারণে এই অর্ডার ব্লক কিন্তু আপনাকে সায় দেয় নাই, কারণ অলরেডি মার্কেটটা টপ প্রাইসে, আর তার মধ্যে ফল করতেছে ইমব্যালেন্স ওয়াইজ। তার মানে আমার মার্কেটের প্রাথমিক টার্গেট ছিল এইটা, মানে আপনার নামার পরে, তারপরে ছিল এইটা, কারণ এগুলো সব মাইনর লিকুইডিটি, এগুলো ফুটপ্রিন্ট মাইনর লিকুইডিটির আগেই দিয়ে আসছে, এবং পরবর্তী হচ্ছে এই যে যে লেভেলগুলা দেখতে পাচ্ছেন এইগুলা, তারপরে আপনার এইগুলা, এইগুলাও, এইটা মেজর, এইটা মেজর, যদিও ইমিডিয়েটলি মেজর, বাট আমি মনে করি এইগুলা হচ্ছে মাইনর, এগুলা হচ্ছে আপনার মাইনর লিকুইডিটি, এগুলা হচ্ছে আপনার মাইনর লিকুইডিটি, এইগুলা হচ্ছে আপনার মাইনর লিকুইডিটি। তো এইগুলাকে আগামী সপ্তাহের শুরুতে, মানে আগামীকালকে যখন মার্কেট ওপেন হবে, হওয়ার পর, ইভেন যেহেতু জিওপলিটিক্যাল ইস্যু খুব খারাপ অবস্থায় আছে, এই মার্কেট হয় গ্যাপ মার্কেটে ডাউনও করতে পারে, আবার এমনও হইতে পারে যে মার্কেট শুরুর পরেই ধুমায়া পড়ে যাইতে পারে, যেহেতু এখানে আছে মিনিমাম এই যে যে লিকুইডিটিটা, যেটা এইটা তো মার্কেটের মেজর একটা টার্গেট, এইটা একটা মার্কেটের মেজর টার্গেট, এটা একটা মার্কেটের মেজর টার্গেট কালকে যদি মার্কেট ওপেন হয়। এখন কিন্তু দেখেন, এতক্ষণ আমি কি দেখালাম, আমি কিন্তু ধারাবাহিকভাবে ফিরতেছি। প্রথমত আমি দেখালাম গত সপ্তাহের যে জোনটা দেখাইছিলাম, সেই জোন থেকে কেন আমি এন্ট্রি নিচ্ছি। এখন আমি দেখাচ্ছি যে অলরেডি মার্কেটে ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, এখন এইটার সাপেক্ষে আগামী সপ্তাহ আমি কি করতে পারি, বা আগামী সপ্তাহের আমি বায়াস, আগামীকালকে থেকে যে মার্কেটটা ওপেন হবে সেইখানে আমার প্ল্যানিং কি।
বা মার্কেটের আপনার গতিবিধিটা কি হতে পারে সেইটা কিন্তু আমরা দেখাচ্ছি এই জায়গাটাতে। তাহলে এই জায়গায় এইটা আমাদের কি লিকুইডিটি দেখাই যাচ্ছে। তাহলে এই জায়গার মধ্যে আমাদের মার্কেটের এই মুহূর্তে কিন্তু মার্কেটের মূল টার্গেট হচ্ছে প্রথমত এইটা। কালকে ওপেনিং এর পরেই দেখবেন যে পারলে এটা পড়ে যেতে পারে, মার্কেট ওপেনিং এর পরেই এই জায়গায় পড়ে যাবে। এরপরে তো এইটা তো আরেকটা আছে, এইটা এইটা একটা প্রিমিয়াম জোন। এইখান থেকে হয়তোবা মার্কেট যদি বাধা পায়ও, পেয়ে হয়তোবা মার্কেট উঠতে পারে একটা কারেকশনের জন্য জাস্ট। কিন্তু মার্কেটের আলটিমেট বায়াস কিন্তু ডাউন ট্রেন্ডই। আপনার এইখান থেকে হয়তোবা সাপোর্ট পেয়ে মার্কেট উঠতে পারে। আর মার্কেটের স্ট্রং জোন হচ্ছে এই জোন। এইটা একটা স্ট্রং জোন, এক্সট্রিম জোন। এইখান থেকে মার্কেট আপনার যদি ইনকেস পরেও পরে তারপরে এইখান থেকে মার্কেট ম্যানিপুলেট করে যদি একুমুলেশন করে লাইক এইরকম, যে আমাদের নেক্সট উইকের বায়াস, যে আমার মার্কেটে এইটাকে আমি ধরলাম, এইটাকে আমি ধরলাম, এইটাকে প্রাইমারি টার্গেট হিসেবে ধরলাম। যদি ইনকেস মার্কেট এই জোনেতে ফিরে আসে, মানে চলে আসে, কারণ বলা যায় না মার্কেটের যে পরিমাণে ট্রেন্ড স্ট্রং, তাতে এইখানে ফিরে আসাটা মার্কেটের অস্বাভাবিক কিছু না। কারণ আমার উইকলি চার্টটা দেখেন, উইকলি চার্টটা দেখেন কিভাবে আপনার হয়েছিল, কিন্তু রিজেক্টেড হয়ে কিভাবে ফিরে আসছে। তার মানে এইখানে কিন্তু এইটা বায়াসড। এবং আপনি যদি মান্থলি চার্টও দেখেন, 1 মান্থ চার্ট দেখেন, মান্থলি চার্ট যেখানে এইখানে গেছিল এইখানে কিন্তু চলে আসছে। এবং আরেকটা বিশেষ দ্রষ্টব্য আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আগামী সপ্তাহটা কিন্তু আমাদের পুরা মাসেরও শেষ সপ্তাহ। কারণ আমাদের 24 থেকে 28 পর্যন্ত যদি আপনার মাস চলে, আমার যদি 24 থেকে 28 পর্যন্ত মাস চলেও আমার 29-30 কিন্তু মার্কেট অফ থাকবে। তার মানে কি আমাদের আলটিমেটলি মান্থলি ক্লোজিং কিন্তু হয়ে যাবে আগামী শুক্রবারেই, মানে 28 তারিখে। 29-30 যেহেতু শনি আর রবিবার মার্কেট অফ থাকবে, তাহলে এই উইকটাকে একদম ফ্রেশ, নেক্সট মান্থটা শুরু হবে, নেক্সট উইকটা নেক্সট মান্থ থেকে শুরু হবে। আর ফ্রেশ বায়াস ওয়াইজ আপনি যদি বলেন, এই উইকটা কিন্তু লাস্ট উইক হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে লাস্ট উইকটা শুরুর আগে যেভাবে মার্কেটটা ইনফ্লুয়েন্সড হয়েছে, প্রথমত অনেককে ইন্ডিউস করছে বা অনেকে আইওয়াশ হয়েছিল যে মার্কেটটা আপে চলে যাবে বা আপ ট্রেন্ড। কিন্তু আমি কিন্তু একটা কথা আমাদের প্রিমিয়াম চ্যানেলেও বলছি যে দেখেন গত মাসের যে রিজেকশন, সেই রিজেকশন গুলা খুবই স্ট্রং রিজেকশন। তার মানে এইখানে স্মার্ট মানি ট্রেডাররা অত সহজে বায়ারদেরকে যেতে দেবে না। যেটা দেখতেছেন সেটা ডেইলি চার্টের ওয়াইজে যে মাইনর টাইম ফ্রেম গুলো আছে সেটার একটা কারেকশন হতে পারে। দেখেন লাস্ট উইক কিন্তু সেটাই করছে, যেখানে আপনার ইন্ডিউস করার জন্য বড় বড় ট্রেডারদেরকে ওই জায়গায় বা আপনার রিটেল ট্রেডারদেরকে ওই জায়গায় আপনার ইন্টারেস্টেড করা হয়েছে। ওইখান থেকে কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি মেরে এক এক বাড়িতে নামাই দিছে মার্কেট আপনার 500 পিপ মতো, 500 পিপ প্লাস। তার মানে এই মার্কেট যে আগামী সপ্তাহে আরো আপনার নিচে আসবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ যেহেতু লাস্ট দুইটা মান্থলি ক্যান্ডেলে এত বড় রিজেকশন, এবং লাস্ট এই মান্থেরও কিন্তু এই ক্যান্ডেলটা মানে যেখানে উপরে গেছিল জাস্ট লিকুইডিটি ক্রিয়েট করে নিচে কিন্তু চলে আসছে। তার মানে এইখানে কিন্তু এইটা খুবই বড় ধরনের মেজর একটা বেয়ারিশ ডাউন। এখন আমাদের লাস্ট উইকের যেহেতু মানে মোমেন্টামটা উইক এইভাবে শেষ হয়েছে, তাহলে আমরা সেলের চিন্তাই উপর থেকে করে থাকতে পারবো। যদি নিচে চলে আসে একদম, তখন আমরা বাইয়ের চিন্তা করব কিভাবে। বাইয়ের চিন্তা করব একুমুলেশন ছাড়া না। কারণ এই মার্কেট যদি নিচে নামতেই থাকে, যদি আগামী সপ্তাহ পুরাটাই যদি ডাউনে থাকে, তাহলে কিন্তু একটা মজার ব্যাপার দেখেন, মান্থলি চার্ট যদি কোনোভাবে গিয়ে এই যে যে লেভেলটা যে আছে আপনার 2277, মানে এই যে লেভেলটা, এইটার নিচে যদি গিয়ে আপনার ক্লোজিং হয়, এইটার নিচে গিয়ে যদি আপনার ক্লোজিং হয়, বা আমরা যদি একটু উইকলি চার্টে যাই, উইক চার্টে যদি আমরা দেখি যে মার্কেট এইভাবে
ডাউন হয়ে ক্লোজিং হইল এরকম, তাহলে কিন্তু এইটা বড় ধরনের সেলিং অফের একটা চিন্তা ভাবনা, বড় ধরনের সেলিং অফের চিন্তা ভাবনা এটা যদি এইরকম যদি হয়, তাহলে কিন্তু এই মার্কেট অনেক বড় ধরনের নামা নামতে পারে, এবং তখন কিন্তু আপনার অর্ডার ব্লক পরিণত হয়ে যাবে এইটা, তখন এইটা অর্ডার ব্লকে পরিণত হয়ে যাবে, মানে ইমিডিয়েট অর্ডার ব্লক। তখন কিন্তু এই মার্কেট যদি কোনোভাবে এইভাবে মানে ব্রেক করে 2277-এর নিচে স্ট্রং ব্রেকআউট, যদি রিজেকশন খেয়ে মার্কেট আপনার আসে তাহলে অন্য কথা, কিন্তু যদি উইকলি ফুল ফান্ডেড থেকে যদি এইখানে নিচে নেমে যায়, তাহলে কিন্তু দেখেন মাসটা কোথায় শেষ হচ্ছে, মাসটাও কিন্তু আপনার শেষ হচ্ছে এটার নিচে, মানে ফুল জায়গাটা আপনার এই জায়গায়, মাসটা শেষ হচ্ছে এটার নিচে। তার মানে কি, যদি মাস এই উইক যদি 77-এর নিচে শেষ হয়, তাহলে মাসও 77-এর নিচে শেষ হবে, এবং মান্থলি ক্যান্ডেলটা হয়ে যাবে বেয়ারিশ এনগালফিং। তখন কিন্তু এইখানে বায়ার যারা ঢুকে আছে, ঝুলে আছে, তাদের 12টা বাজায় ছেড়ে দিবে মার্কেট, যদি মার্কেট এই বায়াস আপনার নামে। আমাদের এই গ্রুপের মাঝেই আমাদের একজন ভাই আছেন, আমি তার নাম বলবো না, উনি কিন্তু আমাদের 59-তে বাই নিচ্ছিল গত সপ্তাহে। আমি উনাকে ডিরেক্টলি বলে আমি বলছি যে ভাইজান এটার মধ্যে আপনার 59-এ আপনি বাই রাখেন না, 59-এ আপনি যদি বাই রাখেন আপনি বড় ধরনের ধরা খাইতে পারেন, আপনি বড় ধরনের ধরা খাইতে পারেন 59-এ আপনি যদি বাই রাখেন। কারণ আপনার এই মার্কেটটা যেখানে আপ দেখাচ্ছে, আলটিমেটলি মার্কেটটা আপ না, যেটা দেখতেছেন সেটা ইন্টারনাল স্ট্রাকচার, মার্কেটের বায়াস কিন্তু ডাউন ট্রেন্ডই, সেটা উইক শেষেই বুঝবেন। এবং ওই ভাই নিঃসন্দেহে আপনার মনে মনে এখন হয়তো বা বলতে পারেন যে আমাদের এই লেভেলটাতে মানে কেন আমি 59-এর মধ্যে বাইটা কাটতে বলছিলাম আপনাকে। তো এই হচ্ছে বিষয়টা, কারণ মার্কেটের বায়াসটা আলটিমেটলি ডাউন ট্রেন্ড। কারণ মার্কেটে একটা ক্যান্ডেল আপনি যতক্ষণ না আপনার ক্লোজ হবে, আপনি ততক্ষণ ওই মার্কেটকে প্রেডিক্ট করতে পারবেন না। কারণ একটা মাসের ক্যান্ডেলের প্রেডিকশন অনেক বড় প্রেডিকশন, একদিনে চেঞ্জ হয়ে যেতে পারে। আমি একজনকে আমি বলছিলাম যে পুরা উইক বাই দেখতেছেন, আমাদের একদিনে এই পুরা উইকের আপনার সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে, এবং তাই হয়েছে যে আপনার পুরা সিনারিও আপনার এই মার্কেটে চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার এই যে পুরা উইক যেটা বাই দেখতেছেন, এনি টাইম একদিনে যে কোনো ফান্ডেড লেভেলে পুরা উইকের সিনারিও আপনার শিফট করে আপনার পুরা 180 ডিগ্রি 360 ডিগ্রি চেঞ্জ করে দিতে পারে, 180 ডিগ্রি ফ্ল্যাট করে দিতে পারে। এবং সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছে। এখন এই মাসটা যদি এইভাবে ক্লোজিং নেয়, এই ইটা যদি আপনার ক্লোজিং এইভাবে নেয় আপনার 77-এর নিচে, 77-এর নিচে যদি ক্লোজিং নেয়, এই মার্কেটকে আমরা অন্ততপক্ষে অনেকটা লম্বা সময়ের জন্য, মানে মান্থলি, আমরা তো আর এরকম কয়জন মাস ধরে একটা ট্রেডকে হোল্ড করি বা আপনার উইক ধরে ট্রেডকে হোল্ড করি। শর্ট টার্মে মার্কেটকে বাই আপনি পাবেন, কিন্তু সেগুলা খুবই রিস্কি বাই, খুবই রিস্কি বাই। সো আমি সবসময় বলি ট্রেন্ডকে ফলো করতে, কারণ আমি কাউন্টার ট্রেডে করি না, বলতে গেলে ভালো জোন না পেলে কাউন্টার ট্রেড আমি করি না, কম করি। তো যে কারণে আমি যদি আপনার আমার বায়াসে যদি বলেন, আমার আগামী সপ্তাহের সিনারিওটাও সেলে থাকতে পারে, এবং অ্যাজ ইউজুয়ালি মার্কেটে আমি 77-এ এত অগ্রিম চিন্তা করব না, কিন্তু মার্কেটে আমরা যদি ইমিডিয়েট লিকুইডিটি বলেন, ইমিডিয়েট লিকুইডিটি বললে আমাকে বলতে পারেন মার্কেটের এই যে লেভেলটা যেটা আছে, এই লেভেলটা যেটা আছে, আমাকে ইমিডিয়েট লিকুইডিটি বললে আমি বলবো যে এই যে লেভেলটা যেটা দেখতেছেন, এই লেভেলেতে আপনার মার্কেট আপনি পাবেন হয়তোবা, আশা করি যে নেক্সট উইকেতে, কারণ এটা একটা মাইনর লিকুইডিটি। আলটিমেটলি ইন্ট্রাডে ট্রেডারদের জন্য মেজর, বাট লঙ্গার টার্ম ট্রেডারদের জন্য মাইনর। কারণ মার্কেটের লিকুইডিটির যে সিগনিফিকেন্সি, সেটা কিন্তু টাইম ফ্রেম ওয়াইজ চেঞ্জ হয়। আমাদের মার্কেটের যদি লিকুইডিটির কথা, সিগনিফিকেন্সির কথা যদি বলেন,
মার্কেটের লিকুইডিটির সিগনিফিকেন্সই টাইম ওয়াইজ চেঞ্জ হয়। আজকে আপনি M15 বা M30 বা H1 এর লিকুইডিটিকে আপনি ইন্ট্রাডেতে যেভাবে আপনি প্রাধান্য দিবেন, H4 এ তো ওইভাবে প্রাধান্য দিতে পারবেন না। আবার H4 এর যেটা মেজর লিকুইডিটি, সেইটাকে আপনি ডেইলি চার্টেতে প্রাধান্য দিতে পারবেন না, কারণ মাল্টি টাইম ফ্রেম কোরিলেশনের ব্যাপার আছে। আবার H4 এর যেটা, সেটা ডেইলিতে দিতে পারবেন না, ডেইলিটা আবার আপনার উইকলিতে দিতে পারবেন না, আবার উইকলিটা আপনি মান্থলিতে দিতে পারবেন না। আর টাইম ফ্রেম যত বড় হবে, সেই টাইম ফ্রেমের লিকুইডিটি তত বেশি আপনার সিগনিফিকেন্ট হবে। আপনার যত টাইম ফ্রেম বড়, তত বেশি আপনার লিকুইডিটির সিগনিফিকেন্সি তত বেশি বড়। দাদা কারণ আমার মার্কেটের, কথা হয়? হ্যাঁ হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। তো আপনার এইখানে টাইম ফ্রেম আপনার যত আপনার বড়, আপনার লিকুইডিটির সিগনিফিকেন্সিও তত বেশি বড়। তো এই জায়গাতে আপনি টাইম ফ্রেম ওয়াইজ লিকুইডিটি দেখলে আপনাকে, এখন যেহেতু আপনার বড় টাইম ফ্রেমে মার্কেট একটা কন্ট্রোল নিতে চাচ্ছে, তো ছোট টাইম ফ্রেমের যে কোনো লিকুইডিটি দেখে আপনি যদি যেমন বাই লিমিট, সেল লিমিট আপনি যদি মারেন, আপনি যে কোনো টাইমে, হ্যাঁ স্টপ লস আপনি প্রপার ইউজ করলে আপনি করতে পারবেন, কিন্তু যদি স্টপ লস ছাড়া ট্রেডিং এর চিন্তা করেন, তাহলে এই মার্কেটে যে কোনো টাইমে আপনি মানে ধরা খাইতে পারেন, যে কোনো টাইম, যে কোনো টাইমে এটা ধরা হইতে পারে। এখন আমাদেরকে দেখতে হবে নেক্সট উইকে ফুল উইক বায়াসটা কি থাকে। এখন এটা কি আমার ওই অ্যাজ ইউজুয়াল যেটা দেখালাম এনগালফি করে, এনগালফ করে ৭৭ এর নিচে যদি ব্রেক হয়, তাহলে আমি বলবো লঙ্গার টার্ম সেলের চিন্তা করতে। আর যদি না হয়, যদি রিজেকশন খেয়ে উপরে চলে আসে, তাহলে বাই হবে। আর অ্যাজ ইউজুয়াল আমি একটু জোনগুলা লাস্ট দেখাই দিব, এবং আমি জোনগুলা দেখাই দিয়ে আমি প্রশান্তদার কাছে তারপরে উনার সিনারিওটা দেখানোর জন্য অনুরোধ করব। তো আমাদের ইমিডিয়েট যদি লেভেল বলেন, ইমিডিয়েট পয়েন্টে এইটুকু যদি জোন বলেন যেখান থেকে আমাদের অর্ডার ফ্লো হয়েছে, সেইখানে ইমিডিয়েট এই এই যে জোনটা, এই জোনটা ফ্লিপার, এই জোনটা একটা ফ্লিপার জোন। এবং এই জোনে যে কোনো একটা মানে এই জোন থেকে আপনার ৩৫ থেকে ৪৪ যে জোনটা ক্রিয়েট হয়েছে, মার্কেট যদি ইনকেস কারেকশন নেওয়া শুরু করে, প্রথমত আগে মার্কেটকে কিন্তু এইটার থেকে আপ হয়ে আপনার উপরে যাইতে হবে, মানে স্ট্রংলি একুমুলেট করতে হবে এই লেভেলটা। এই লেভেলটাকে যদি না একুমুলেট করতে পারে, কারণ এখনো এই লেভেলের নিচে প্রাইস, তো এইটাকে লাইক আপনার M15-এও যদি ধরেন, M15-এ এই মার্কেট যদি এই যে নামছে, এই যে নামছে, এই নামার ফলে, নামার পরে এই মার্কেট যদি এইখান থেকে এইরকম হয়েছে, এইরকম করে বা এইরকম করে এইরকম করে যদি না আসে, তাহলে আমরা এই কারেকশনও পাবো না। আর যদি মার্কেট কারেকশন করার চিন্তা থাকে, তাহলে এইরকম ধরনেরই, আমি জাস্ট এটা রূপও করতে দেখালাম, এটা এরকম নাও হইতে পারে, আর একটু অন্যরকম, কারণ যে কোনো প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন শিফট করে মাইনর স্ট্রাকচারে মার্কেট মেজর স্ট্রাকচারের আপনার পিওআই তে পৌঁছাইতে পারে। কিন্তু এই জোনের থেকে যদি মার্কেট রিজেক্টেড হয়, ইন কেস, যে কথার কথা মার্কেট এইখান থেকে উঠে এই পর্যন্ত চলে গেছে, তার মানে কিন্তু বুঝবেন না যে মার্কেট আপে চলে গেছে, কারণ এইখান থেকে মার্কেট ধরেন সর্বোচ্চ প্রাইসটি ধরলাম, এখন এইখান থেকেও হইতে পারে, যদি মার্কেট প্রথমে লিকুইডিটি নাও খায় বা পরেও খায়, এইটা টার্গেট করবে পরবর্তীতে, অথবা এরকম, মানে মার্কেটের এইটা হবে মার্কেটের একটা লেভেল, মানে এইটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, আবার এইটাও কিন্তু একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, এইটাও একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। এটাকে বলা হবে ইমিডিয়েট সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স বা সিগার, এটাকে বলা হয় সিগ ডট আর, এটাকে বলা হয় সিগ ডট আর, মানে সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স, সিগ ডট আর। যেহেতু এটা একটা সিগ ডট আর, এখানে সিগ ডট আর তে লেভেলটা এই লেভেলেতে আছে, এবং মার্কেট আপনার এই জোনটা খুবই স্ট্রং একটা ভ্যালুয়েবল জোন। এখন মার্কেট নিচের থেকে উপরে উঠুক বা উপর থেকে নিচে যাক, এই জোন থেকে আমরা সেল চিন্তা করতে পারবো যদি এখানে ইনকেস যায়। আর যদি পরবর্তীতে পিওআই চেঞ্জ হয়, তখন সেটা আলাদা বিষয়। এবং
4 আওয়ার ওয়াইজ যদি দেখি মার্কেটে কিন্তু এই যে দেখেন এই যে কমপ্লিট জোনটা, এই কমপ্লিট জোনের মাঝেই কিন্তু H1 এর জোন আমি প্রেফার করলাম, এবং অ্যাজ ইউজুয়ালি এই যে জোনটা, এই যে এইটা, এই ফোরেতেও একই প্রায় বায়াসড জোন, এবং H1 এর মাঝে কিন্তু এই কমপ্লিট জোনের মাঝখানেই কিন্তু H1 এর জোনটা আপনার এক্সিস্টেবল। এই যে দেখেন ইন্টারনাল জোন, এই তার মানে এই যে কমপ্লিট জোনটা, এই কমপ্লিট জোনটা থেকে মার্কেট আপনার যখনই ফিরবে পড়ার একটা বড় ধরনের চান্স আছে, এবং এই জোনেতে মার্কেট রিয়াকশন আপনার করার চান্স আছে। কিন্তু মার্কেট আপনি মানে খুব নাটকীয় কিছু না হলে মার্কেট একেবারে উপরে 50-55 এই মুহূর্তে পাওয়াটা একটু টাফ ব্যাপার, 50-55 পাওয়াটা একটু টাফ ব্যাপার। তো এই জোনটা খুবই আপনার একটা ইম্পর্টেন্ট জোন। হয়তো বা মার্কেট যদি ইনকেস উপরে যায়, গিয়ে আপনার এইখান থেকে আপনার মাইনর স্ট্রাকচার শিফট করে মার্কেট নামতে পারে, হয়তো বা এইখান থেকে নামতে পারে, হয়তো বা এইখান থেকে নামতে পারে। মানে এইখানে আলটিমেটলি আপনার একটা গেম হবে মার্কেট যদি ফিরে যায়। আবার আমরা যদি ওয়াইডলি দেখি, ওয়াইডলি কিন্তু এই যে দেখেন এই জোনটা এর মাঝেই পড়ে, ওয়াইডলি যদি এইটাকে আমি সিগনিফিকেন্ট একটা লেভেল ধরি তাহলে এইটাও কিন্তু এই লেভেলের মাঝখানেই পড়ে। আমি যদি মেজর সিগনিফিকেন্ট লেভেল ধরতে চাই, যে আমার মেজর সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স, মেজর সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স, তাহলে এইটাও কিন্তু এইখানে পড়ে। তার মানে বুঝতেই পারতেছেন এইখানে কত বড় ধরনের একটা সেলিং গেম হবে। এখন শুধু আমি জোনের অপেক্ষায় আছি কালকের ওপেনের পর। তবে আমাকে যদি পার্সোনালি বলেন, আমি এইখান থেকে প্রপার বটম প্রাইস না পেলে কোনো উইথাউট একুমুলেশন, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো বাই দিতে পারবো না, কারণ এইখানে আমার কাছে কোনো বাইং এর কনফার্মেশন নাই, বা জোন থাকলেও সেটা আপনারা যদি লিমিট অর্ডার দেন বা জোনে যদি কোনো বাইও নেন, উইথাউট একুমুলেশন বাই নিবেন না, আর দিলেও এসএল খুব টাইট এবং খুব সিকিউরড এসএল দিবেন দয়া করে, নাইলে আপনারা যে কোনো সময় হান্ট হইতে পারেন। এটা আগামীকালকের উইক ওপেনের পরেই আপনারা বায়াস বুঝবেন। ইভেন যেহেতু আপনার এই যে লেবাননের দিকে আপনার এগোচ্ছে ইসরায়েল, এই যুদ্ধ 48 ঘন্টার মধ্যে, গতকালকে রাত্রে একটা রিপোর্ট দেখলাম 12টা না 2টার দিকে রাত্রে, যে 48 ঘন্টার মধ্যে আপনার মানে মিলিটারি অ্যাটাক হইতে পারে, এবং বিভিন্ন বড় বড় দেশের আপনার যারা মানে দূত, রাষ্ট্রদূত, তারা ওইসব দেশ আপনার ত্যাগ করতেছে। তার মানে কিছু একটা জিওপলিটিক্যালি আজকের মধ্যে ঘটলেও ঘটতে পারে, এবং সেইটা আগামীকালকে মার্কেটে এটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এবং যেইটা কিন্তু মূলত এই যে ফলটা যে হয়েছে, এই ফলটার কিন্তু ওইটারই ফুটপ্রিন্ট, যে আপনার একটা জিনিস যে হইতে পারে। আপনারা যদি বিগত আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধর ইস্যু দেখেন, আপনারা যদি আপনার ইসরায়েল ইরান ইস্যু দেখেন, বা আপনারা যদি ইসরায়েল ফিলিস্তিন ইস্যু দেখেন, প্রত্যেকটা ইস্যুর আগে মার্কেট এইরকম ধরনের একটা আপে বা ডাউনে ফুটপ্রিন্ট দিছে, এবং লেবাননের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। এখন যেহেতু আপনার দেশ এরিয়ারা আপনার ত্যাগ করতেছে, তাহলে এখানে খুব বাজে ধরনেরই কিছু একটা ঘটতে যাচ্ছে, বাজে ধরনেরই কিছু একটা ঘটতে যাচ্ছে, যেটার কারণে মার্কেট একটা জিওপলিটিক্যাল কনসার্ন থেকেই মার্কেট কিন্তু এই ফলটা ইনস্টিটিউশনাল ট্রেডাররা মোটিভেট করছে। এখন দেখা যাক আগামীকালকে মার্কেটের ওপেনের পর কি হয়। যদি এর মধ্যে কোনো ধরনের একটা হামলা হয়ে যায়, রাষ্ট্রীয় হামলা হয়ে যায়, তাহলে মার্কেট কালকে গ্যাপে শিওর, আর নাহলে মার্কেট শুরুর পরে আরো ধুমায়া পড়বে। কারণ আপনার ইসরায়েলের কিন্তু একজন কে জানি আপনার আমেরিকাতে অলরেডি মিট আপের জন্য গেছে, এটাও কিন্তু একটা ইস্যু। তার মানে এখানে জিওপলিটিক্যাল কনসার্ন শুধু আমেরিকান যে আপনার ব্যাংকিং
কনসার্ন বা ফেড মনিটারি পলিসির ইস্যু মার্কেটকে প্রভাবিত করতেছে তা না, জিওপলিটিক্যাল ইস্যুগুলো এখন রাতারাতি একটার পর একটা দেশ কিন্তু একে অপরকে হামলা করতেছে, এবং এইটাও কিন্তু আপনার সারা বিশ্বব্যাপী একটা বড় ধরনের প্রভাব ফেলতেছে। এবং যে কারণে আমাদেরকে যদি বলেন মার্কেটে আমাদের এইটা করতে হবে, আর না হলে সিনারিও অফ মানে বাই, প্রপার সিনারিও অফ বাই এর জন্য যদি আমাকে বলেন, তাহলে আমাকে চিন্তা করতে হবে যদি এইটার পরে আমার হয় কোনো ধরনের একুমুলেশন হয়, তাহলে আমার বাইয়ের চিন্তা আমার করতে হবে এই পর্যন্ত। আবার এই সেলটা আপনার এরকমও হইতে পারে। মানে যদি বাই হওয়ার থাকে মার্কেট, যদি প্রপারলি বাই হওয়ার থাকে তাহলে এইরকম সিনারিও গুলা থেকে বাই হবে। এরকম সিনারিও ছাড়া এখন বাই চিন্তা করা কঠিন। তো এইরকম এখন এই হচ্ছে আমার আগামী সপ্তাহের সিনারিও, মানে সেল করলে আমি কোথা থেকে করব, আর বাই করলে আমি কোথা থেকে একুমুলেশনের পরে বাই করব, যে আসলেই বাই মারবো তা না, বা আসলেই সেল মারবো তা না। এগুলা জোন, এখান থেকে এইরকম ধরনের একুমুলেটিভ বা ডিস্ট্রিবিউটিভ প্রেসার লাগবে। এখন এইগুলা হচ্ছে আমার জোন। আমি এই জোনগুলা ছাড়া আমি কোনো ট্রেড করব না, মানে স্ট্রং লেভেলের জন্য। এখন এই যে আমি যে প্রায় 1 ঘন্টা যাবত মার্কেটে পুরো মার্কেট সিনারিওটাকে দেখালাম, তো এই টাইমের মাঝে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা করতে পারেন যে কোনো আমার সিনারিওটার আন্ডারে, এবং এরপর আমার সিনারিওটা শেষ হলে আমি প্রশান্ত দাকে বলবো উনার প্রেজেন্টেশন রাখতে। আপনাদের কারো কি কোনো কোয়েশ্চেন আছে তাহলে আপনারা করতে পারেন। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কারো মনে হয় কোনো কোয়েশ্চেন নাই। দাদা একটু একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, শিওর, বলেন। হ্যাঁ, মানে আপনি একটু আগে যেটা বলছিলেন যে জিওপলিটিক্যাল একটা ইস্যু কালকে হতে পারে। হুম। তো সেক্ষেত্রে আমিও যতটুকু জানি যে ভূ রাজনৈতিক ব্যাপারটা হলো আমাদের এই মার্কেটে দারুণভাবে প্রভাব ফেলে। সেক্ষেত্রে হ্যাঁ, কালকে ইসরায়েল ইরান যদি সংঘর্ষ হয়, মানে ইসরায়েল লেবানন। আর হলো লেবানন, হ্যাঁ লেবানন যদি কালকে একটা যুদ্ধ বাঁধে, ছোট হোক বড় হোক, সেক্ষেত্রে হ্যাঁ, আমরা মার্কেটটাকে আবার বাইরের দিকে পেতে পারি কিনা, বুলিশ মুডে থাকবে কিনা, ট্রেন্ড লাইন আই 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 থিঙ্ক হ্যাঁ নো। পরিবর্তন করবে কিনা। আই থিঙ্ক নো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এটাই জানার ছিল। সে যদি কারণ যুদ্ধটা একটু বড় মার্কেটের, করে বড় ভাবি, একটু পরিসরে বড় হয়, সংঘর্ষ বেশি হ্যাঁ, হয়, সেক্ষেত্রে এটা আমরা আবার ওই 65-70-এর দিকে পেতে পারি, মার্কেটটা সম্ভাবনা আছে কি? কোনটা লম্বা মানে আপনার আপে? হ্যাঁ হ্যাঁ, আপে আপে। আপে এখন আপনার 65-70 এই মুহূর্তে দেখেন, একটা জিনিস হচ্ছে আপনি ভূরাজনৈতিক ব্যাপার বলেন বা আপনার অর্থনৈতিক ব্যাপার বলেন, হ্যাঁ, জি এইগুলা জি। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালি এইগুলা একে অপরের আপনার ফুটপ্রিন্ট, মানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল আমি মনে করি একটা মুদ্রার দুইটা পিঠ, কেউ কাউকে ছাড়া একে অপর চলতে পারে না। আর পরিপূরক একরকম, হ্যাঁ। হ্যাঁ, একে অপরের পরিপূরক, এবং ফান্ডামেন্টালি আপনারা দেখবেন যে মার্কেটের যত বড় ধরনের প্রভাবগুলো আসে জিওপলিটিক্যাল, জি আপনারা একটা জিনিস যদি একটু খেয়াল করে দেখেন, মার্কেটের বড় যুদ্ধগুলা কিন্তু আপনার মানে মার্কেট চলাকালীন লাগে খুব কম,
ম্যাক্সিমাম হুম যুদ্ধগুলা হয় শনি রবিবার মার্কেট অফের ডেতে। হুম হুম হুম। মার্কেট অফের ডেতে মার্কেট আপনারা ওপেন হলে যদি হঠাৎ একটা আমরা পরিবর্তন দেখি, মুভমেন্ট হ্যাঁ, দেখি। এটা কেন করে? এটা প্রত্যেকটা জিনিসের সাথে এই ভূরাজনৈতিক যে ব্যাপারগুলা যে ঘটায়, এইটার সাথে হুম ওতপ্রোতভাবে মার্কেট জড়িত। এবং মার্কেটকে নাড়াচড়া করানোর জন্যই আপনার ইনফ্লুয়েন্সড হয়ে ভূরাজনৈতিকভাবে এই জিনিসগুলাকে ঘটানো হয়। এবং এই জিনিসগুলা আপনার ফুটপ্রিন্ট দিয়েই দেয়। মার্কেটগুলা কি করবে? সেটার ফুটপ্রিন্ট দিয়েই দেয়। যেমন এই যে যুদ্ধ আপনার মনে করেন সাপোজ 70% বাধার পথে। যেহেতু যুদ্ধের সম্ভাবনা বেশি, মার্কেটে হুম এই হুম। কারণে ইনফ্লুয়েন্সিয়ালি কিন্তু মার্কেট ডাউন। কারণ ইসরায়েল যখন আপনার ইরানকে হামলা করে তখনও কিন্তু মার্কেট ডাউন ছিল। আপনারা যদি দেখেন ইসরায়েল যখন প্যালেস্টাইনকে করে তখনও মার্কেট ডাউন ছিল। এখন ইসরায়েল লেবাননকে করতে যাচ্ছে, তার মানে এইটাও ডাউন। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইসরায়েল যদি কোনো দেশের উপর হামলা করে সেটা গোল্ড মার্কেটের জন্য আপনার ডাউন সাইড প্রেসার ফলো করে। কারণ জি জি। ইসরায়েলের সাথে আমেরিকার একটা মিত্রতার সম্পর্ক আছে। আর ইসরায়েলের সাথে আমেরিকার মিত্রতার সম্পর্ক মানে ইসরায়েলের এই মানে জিনিসগুলা ওই দেশের প্রভাবকে বড় করে দেখানোর একটা ওয়ে। এবং যে কারণে ওইটা কিন্তু ওই মুদ্রাকে যেমন আপনার ইনফ্লুয়েন্স করে, পাশাপাশি কিন্তু আমেরিকার মুদ্রাকেও ইনফ্লুয়েন্স করে, এবং যে কারণে কিন্তু এই গোল্ড ডাউনে যায় যদি ফান্ডামেন্টাল ইস্যু থেকে দেখেন। তো সেদিক থেকে আপনার বললে মার্কেটটা আপাতত টেকনিক্যাল যদি ফলো করেন, কারণ আপনার এই যে এইসব জিওপলিটিক্যাল ইস্যু আপনার হচ্ছে মার্কেটের টেম্পোরারি ইস্যু। এগুলা কিন্তু কোনো আপনার মানে প্রপার ইস্যু যদি বলেন, মানে ভ্যালিডেট ইস্যু যদি বলেন যে একটা মার্কেটের কমপ্লিট ইস্যু, মার্কেটের কিন্তু কমপ্লিট ইস্যু হচ্ছে আপনার ইকোনমিক সাইকেল আপনার বহন করে। একটা মার্কেটের বড় ধরনের আপনার চেঞ্জ, সেটা আপনার মানে ট্রেন্ড চেঞ্জ বা সাইকেল চেঞ্জ, সেটা ইকোনমিক্যাল চেঞ্জ ছাড়া হয় না। আর এইসব জিওপলিটিক্যাল চেঞ্জ মানে যে ইস্যুস গুলো, সেইগুলো মার্কেটের জাস্ট একটা বায়াসকে চেঞ্জ করতে পারে বা লিকুইডেট করতে পারে, মার্কেটকে মানে ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু মার্কেটের আলটিমেট সাইকেলকে কখনো এইসব নিউজ চেঞ্জ করতে পারে না। কারণ মার্কেট কিন্তু দেখেন, মার্কেট কিন্তু তার নিয়মেই চলতেছে। আমি যে এতক্ষণ যে আপনার ইস্যুগুলো আমার ফান্ডামেন্টাল ইস্যুটা বলার আগে বললাম, কমপ্লিট জিনিসটা কিন্তু টেকনিক্যাল ছিল। তাহলে দেখেন ওইখানে কিন্তু তো একবারও আমি ফান্ডামেন্টালের কোনো ইস্যু আনি নাই। এখন আপাতত মার্কেটটা আগামীকালকে ওপেন হওয়ার পর কিভাবে ইনফ্লুয়েন্সড হইতে পারে সেইটার সাপেক্ষে আমি বললাম যে আপনার জিওপলিটিক্যাল ইস্যুর কথা। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু আমি কিভাবে বুঝাইছি, শুধুমাত্র কিন্তু টেকনিক্যাল দিয়ে বুঝাইছি। তার মানে আপনার বড় ধরনের যতই আপনার নিউজ আসুক যাই করুক, এইগুলাকে মার্কেট দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কেট দেখে ছাড়া এটাকে সিদ্ধান্ত নেওয়া হয় না, কারণ সবকিছুর সাথেই অর্থ জড়িত। তো যে কারণে এই যে যে ইস্যুগুলা হয় বিভিন্ন আপনার ঝড় বাদল ভূমিকম্প, এইগুলো আলাদা বিষয়। কিন্তু এই যে ওয়ার গুলা যেগুলা, এক একটা ওয়ার, যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, এইগুলা আপনার জিওপলিটিক্যালি যে হয় সেগুলা একদম পুরোপুরি ইনফ্লুয়েন্সিয়ালি অ্যান্ড ইন্টেনশনালি দুইটাই করা হয়। কারণ দেখেন আমরা যদি যারা আমরা এই লেবানন ইস্যু, ইসরায়েল ইস্যু দেখতেছি না, তারা কি আমরা ট্রেড করতেছি না? তারাও কিন্তু ট্রেড করতেছি। এখন যারা কমপ্লিট টেকনিক্যাল ট্রেডার তারা কিন্তু ফান্ডামেন্টালের ধারা কাছেও যায় না। তাদের কাছে তাদের একটা টেকনিক্যাল সিস্টেম আছে, সেটাকে তারা ফলো আপ করে। তার মানে কি? তার মানে হচ্ছে মার্কেট কমপ্লিটলি লজিক্যাল। এই মার্কেটটাকে আপনি একটা মার্কেট, এই যে আপনার মার্কেট 69 থেকে কেন পড়লো সেটার আমি পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিসটা আমি, বা জোনটা কেন পড়ছে, কি কারণে পড়ছে, পুঙ্খানুপুঙ্খ লজিক এইখানে দেখাই দিছি। তো এইখানে আমরা ভুল, মার্কেট কিন্তু আলটিমেটলি ভুল না। আর এখন যদি আপনি 62-65 কথা বলেন, তাহলে আমি বলবো যে না, 62-65 আপনাকে পেতে হলে আপনাকে টেকনিক্যালি এই জোনটাকে ব্রেক করতে হবে। টেকনিক্যালি আপনার এই যে এই লেভেল ব্রেক না করলে আপনি কোনোভাবেই 62 লেভেল পাবেন না। এই যে যে লেভেলটা যেটা আছে আপনার 55-56 যে জোনটা, কিন্তু তার আগে তো আরো জোন আছে। তার মানে এইটাকে যে ভাঙবে এইটার কি গ্যারান্টি? কারণ এর আগে আপনার এই যে একটা জোন 46, তারপরে হচ্ছে আপনার 32, তার মানে আপনার 62-63 যদি আপনি পাইতে চান, প্রথমে আপনার আগে ভাঙতে হবে 31। প্রথমে 31কে উপর সাইডে ভাঙতে হবে, পরে ভাঙতে হবে 46, তারপরে 55, যেটা খুবই কঠিন ব্যাপার ইমিডিয়েট লেভেলেতে।
যেটা খুবই কঠিন দাদা ব্যাপার। হ্যাঁ, আমি এখান থেকে বলেন দাদা। একটু বুঝাই দিই, ঠিক আছে? আমি হ্যাঁ এখান থেকে হ্যাঁ, একটু এখন বুঝাই আপনি দিই। একটু বুঝান, সমস্যা নেই, যেহেতু আমার এখানে কারো কোনো কোয়েশ্চেন নাই, আপনি বুঝান। আমাদের গ্রুপে কারো প্রশ্ন থাকবে না, কারণ কেউ প্রশ্ন করে না। মনে করেন কেউ যদি প্রশ্ন করতে চাইতো তাহলে প্রশ্ন থাকতো, ঠিক আছে? ওভারঅল এটা খারাপ শুনতে শুনবে, কিন্তু আমাদের এই গ্রুপে আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম সময় বলি যে ভাই আপনারা একটু প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কিন্তু প্রশ্ন যখন আমরা করতে বলি তখন আমাদের এখানে কেউ প্রশ্ন করে না। খুব হাতে গোনা দুই একজন যদি প্রশ্ন করে তো করলো, এ বাদে ম্যাক্সিমাম শুধু শুনবে কিন্তু বলবে না। এটা একটা খারাপ অভ্যাস। আপনি যদি প্রশ্ন না করেন কোনো কিছু ভাই শিখতে পারবেন না। কারণ আমার ট্রেডিং এর লাইফ হয়ে গেছে প্রায় 8 বছরের উপরে। 8 বছরই ধরা যায়। 8 বছর আমি যদি ধরি তাহলে 8 বছরের মধ্যে আমি কি কারোর প্রশ্ন করি নাই? আমরা কিন্তু যথেষ্ট প্রশ্ন করছি। কোনো কিছু না শিখতে পারলে আমরা কিন্তু বারবার জিজ্ঞেস করছি। হ্যাঁ, যেখানে আমরা যখন জিজ্ঞেস করতাম তখন কিন্তু অনেকে বিরক্ত হতো, ঠিক আছে? বা মনে করেন কি করতো যে খালি প্রশ্ন করে, খালি প্রশ্ন করে, ঠিক আছে? এরকম কিন্তু অনেকে আমাদের করতো, কিন্তু আমরা কিন্তু প্রশ্ন ছাড়ি নাই, যে কারণে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। ঠিক আপনাদেরও ভাই কোনো কিছু শিখতে হলে, কোনো কিছু বুঝতে হলে, জানতে হলে আপনাদের কিন্তু প্রশ্ন করা লাগবে। সেটা হোক পেইড, হোক ফ্রি, হ্যাঁ, যেখানেই হোক আপনাদের প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর পাবেন না, বাস সেটা আলাদা কথা। কিন্তু প্রশ্ন করে যদি প্রশ্নের উত্তর পান সেটা কিন্তু আপনার অ্যাচিভমেন্ট, ঠিক আছে? তাই প্রত্যেককে বলি আমাদের এখানে যখনই প্রশ্ন করার সুযোগ করবে বা প্রশ্ন করার সুযোগ দিবে তখন আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? এতে আমরা উপকৃত হবো না ভাই, এতে আপনারাও উপকৃত হবেন, ঠিক আছে? যাক, এখন বিষয় হচ্ছে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন জিনিসটা। দাদা অবশ্য অনেক ভালোভাবে বুঝাই দিছে। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ দিচ্ছি দাদা, আপনি আপনারটা একটু শেয়ার দেন। হ্যাঁ, দাদা অনেক সুন্দরভাবে বুঝাই দিছে, আমি এত সুন্দরভাবে বুঝাইতে পারবো না হয়তোবা, কিন্তু যেটা আমার দৃষ্টিকোণ থেকে বা আমার দৃষ্টিতে যেটা আসতেছে সেটা আমি একটু দেখাই। যেমন আমরা যদি এইখানে মান্থলি ওয়াইজ যদি আমরা এইখানে একটা চার্ট দেখি, চার্ট ওভারভিউ যখন আমরা দেখবো, এটা প্রিভিয়াস হিস্টোরি, তার প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী এই মার্কেটটা অনেক উপরে ছিল। সেখান থেকে রিসেন্ট যে মাস এইটার কিন্তু আপনার মান্থলি টার্গেট এর কিন্তু ফিল আপ, এবং মান্থলি টার্গেটটা তৈরি করছে হলো 2387। বুঝছেন, 2387-তে আপনার মান্থলি টার্গেটটা তৈরি করছে। এখন আমরা যদি এইটা খেয়াল করি, মান্থলি টার্গেট যদি 2387 তৈরি করে, এর পরের ওভারভিউটা যদি দেখি, এর মধ্যে দেখেন মোটামুটি ভালোই একটা মুভমেন্ট হয়েছে, এবং এই মুভমেন্টের ফলাফল আমরা কিন্তু এই প্রায় এটা রানিং মনে হয় আপনার 3rd উইক চলে এই মাসের। তা মোটামুটি আমরা 3 সপ্তাহ ধরে আমরা কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু আমরা এই মার্কেটে দেখতে পারছি, ঠিক আছে? এবং ওভারঅল মার্কেটটা অনেক নাটকীয়তার মাধ্যমে একবার বাই একবার সেল হয়ে, এটা মার্কেটের খেলা। হ্যাঁ, আপনার বাই এবং সেল দুইটাই হবে। হ্যাঁ, এটা বাই এবং সেল দুইটাই হবে। বাই এবং সেল হয়ে মোটামুটি মার্কেটটা এখন বেয়ারিশ প্রেসারে আছে। এখন আমরা যদি খেয়াল করি এই দাদা, বেয়ারিশ, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ওই হ্যাঁ, আমি একটু বাইরে আছি তো, আপনার মনে করেন তাহলে আপনি লাইভটা করে আপনি একটু ক্যান্সেল দিয়ে রেকর্ডটা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি। ঠিক আছে, রেকর্ড চলছে, আপনি একটু জাস্ট স্টপ রেকর্ডিং দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, দাদা আপনি কি আর ঢুকবেন নাকি ঢুকবেন না না না? না না, আমার আমার প্রেজেন্টেশন শেষ, সমস্যা নাই। ও, মানে হ্যাঁ আমি কি লাইভটা শেষ করে দেব না হ্যাঁ হ্যাঁ আগে? হ্যাঁ, আপনি শেষ করবেন, ফিনিশ আপনি করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে, তাহলে ঠিক আছে, থ্যাংক আমার ইউ। মতো করে বুঝাই দিয়া আমি আমার মতো করে বুঝাই দিয়ে আমি হ্যাঁ মনে হ্যাঁ করেন হ্যাঁ শেষ করে দেবানি। হ্যাঁ, যদি কারো হ্যাঁ হ্যাঁ, কোনো শিওর, হ্যাঁ আপনি ওইটা করেন, আমি মনে করেন যে তাহলে একটু একটু বের হলাম। হ্যাঁ, আমার যে একটা কল আসছে তো, এই কারণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের যে মার্কেটের, আমি সম্পূর্ণটাই যদি ডিলিট করতে বলেন, এই দেখেন এইখানে মান্থলি যে টার্গেটটা সেই টার্গেটটা ফিল আপ করছে। এবার আমি এইখানে যদি খেয়াল করি এই মার্কেটটা, আমি যদি উইকলি চার্টটা দেখি তাহলে উইকলি চার্টের দেখেন, উইকলি চার্টের যে মোমেন্টাম, ঠিক আছে, উইকলি চার্টের যে মোমেন্টাম, সেই মোমেন্টাম অনুযায়ী মার্কেটটা কিন্তু একটা
আমি যদি খেয়াল করি উইকলি চার্টের মোমেন্টাম অনুযায়ী এইখানে গোল্ড মার্কেটটা কিন্তু সাইডওয়ে, লং টার্ম যদি আপনি চিন্তা করেন, আপনি যদি লং টার্ম চিন্তা করেন একটা সাইডওয়ে পজিশন, এটা কিন্তু একটা সাইডওয়ে পজিশন, ঠিক আছে। এবং এইটা উঠছেও না নামছেও না, এরকম একটা সাইডওয়ে পজিশন, এবং এইটা ডোমিনেট সেটআপের মধ্যে, হ্যাঁ এখন বর্তমানে ডোমিনেট সেটআপের মধ্যে আছে এই, এবং এই ডোমিনেট ক্যান্ডেলটা ছিল এই বড় আপনার বেয়ারিশ ক্যান্ডেলটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা ডোমিনেট সেটআপের মধ্যে রয়েছে। আচ্ছা, এইটা যদি আমরা এখন খেয়াল করি, বা এটা যদি একটা সাইডওয়ে মার্কেট হয়, সাইডওয়ে মার্কেট অনুযায়ী দেখেন, মার্কেটের সাইডওয়ে মার্কেটের একটা নীতি হলো, মার্কেটের একটা বড় কোন ধামাকা আসার সময়, হ্যাঁ যে কোনো সময় দেখবেন আপনার ছোট টাইম ফ্রেম বলেন বড় টাইম ফ্রেম বলেন, প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখবেন বড় একটা যদি মুভমেন্ট আসে, ওই বড় মুভমেন্ট আসার আগে সাইডওয়ে তৈরি করে। ঠিক আমাদেরও সেই একই জিনিস এখানে তৈরি হচ্ছে আপনার গোল্ড মার্কেটে। আমরা যদি খেয়াল করি বড় টাইম ফ্রেম গুলোতে আমার মোটামুটি মান্থলি টার্গেটটা শেষ হয়ে গেছে, উইকলি টার্গেটে আপনার মোটামুটি একটা সাইডওয়ে তৈরি হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি একটা পজিশন। আচ্ছা, এবার যদি আমি ডেইলি ক্যান্ডেলটা একটু যদি দেখি, ডেইলি ক্যান্ডেলটা অনুযায়ী আমি যদি দেখি, তাহলে দেখেন এই জায়গাটা আপনার একটা অর্ডার ব্লক, এবং এই জায়গাও একটা অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে। এই আমি যদি এই জায়গাটা মার্কিং করি, এই জায়গা মার্কিং করলে আমি দেখতে পাবো, যেমন এই জায়গাটা যদি আমি অর্ডার ব্লকের জোনটা মার্কিং করি, দেখেন যে জোনটা আমি এর আগে মার্কিং করে রাখছিলাম, এই জোনটাই একটা অর্ডার ব্লক জোন, বুঝছেন, একটা অর্ডার ব্লক জোন। এবং এই অর্ডার ব্লক জোনের মধ্যে, হ্যাঁ অর্ডার ব্লক জোনের মধ্যে এইটা যদি আমরা একটু খেয়াল করি, বা এটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু এইটা দেখা যায়, এইটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো তৈরি হয়। এই যে দেখেন, এটা কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো অলরেডি মার্কেটটা তৈরি করছে। এটা কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো তৈরি করছে, যতটা সম্ভব আমরা দেখতেছি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এই বড় টাইম ফ্রেমে আমি যদি এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করি বা চিন্তা করি, সেক্ষেত্রে আমার 2100-2200 পর্যন্ত নামার পসিবিলিটি আমি এভাবে চিন্তা করতে পারি। এখন বিষয় হচ্ছে এটা যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন না তৈরি করে, বা এটা কন্টিনিউ যদি না করি, তাহলে কিন্তু এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হবে না, সেক্ষেত্রে দেখা গেল এটা অন্য কোনো প্যাটার্নের রূপ ধারণ করবে। এখন এটা হলো মোমেন্টাম অনুযায়ী আমরা আগে ভাগে যে প্যাটার্ন গুলো আঁকি, এটা কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন বা আমাদের যে মনে করেন ক্যান্ডেলস্টিক বা ক্যান্ডেল চার্টের একটা ধারাবাহিক ফর্মুলাতে পরে বিধায় আমরা কিন্তু এইগুলো আগে থেকে চিন্তা করি যে এইটা এই প্যাটার্ন হতে পারে, ওইটা ওই প্যাটার্ন হতে পারে, এছাড়া কিন্তু কিছু না, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা দেখি ডেইলি চার্টে মোটামুটি একটা প্যাটার্নের মতো তৈরি করছে, এবং মোটামুটি এইখানেও বলা যায় একটা ডোমিনেট ক্যান্ডেলের মধ্যে আছে। যেমন এইখানে যদি আপনি ডোমিনেট ক্যান্ডেলটা চিন্তা করেন, তাহলে ডোমিনেট ক্যান্ডেলটা হবে এই বড় বেয়ারিশ ক্যান্ডেলটা। এই যে দেখেন বড় বেয়ারিশ ক্যান্ডেলের মধ্যে একাধিক ক্যান্ডেল যখন থাকবে, তখন বেয়ারিশ বা বুলিশ ক্যান্ডেলের মধ্যে একাধিক ক্যান্ডেল থাকলে তখন সেটারে আমরা ডোমিনেট সেটআপ হিসাবে ধারণা করি বা বলি, হ্যাঁ এটা ডোমিনেট ক্যান্ডেল বা এটা ডোমিনেট সেটআপ। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ডোমিনেট সেটআপ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন? হ্যালো, জি দাদা, বলেন দাদা, শুনতেছি। জি আচ্ছা দাদা। ঠিক আছে। তাহলে এইটা যদি ডোমিনেট সেটআপ হয়, এই ক্যান্ডেলটা যদি ডোমিনেট সেটআপ হয়, ডোমিনেট সেটআপ অনুযায়ী এইটা কিন্তু মার্কেটটা কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু একটা জোন তৈরি করছে। আমরা ছোট টাইম ফ্রেমে গেলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। যেমন আমরা যদি এখন একটু বড় টাইম ফ্রেমের দিকে যাই, মানে একটু ছোট টাইম ফ্রেমের দিকে যাই, যদি ওই ডেইলি টাইম ফ্রেমের পরে, তাহলে ডেইলি টাইম ফ্রেমের পরে যদি আমরা একটা ছোট টাইম ফ্রেমে যাই, তা দেখতে পাচ্ছি এইটা কিন্তু একটা অর্ডার ব্লক জোন। এই যে দেখেন এইটা একটা অর্ডার ব্লক জোন, এবং এই জোনটাই আপনার যদি 15 মিনিটে যান, এই জোনটা একটা আপনার প্রিমিয়াম জোন হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। কেন প্রিমিয়াম জোন হিসাবে চিন্তা করতে পারি? কারণ এইটাতে 15 মিনিট চার্টে, হ্যাঁ যেটা 4 ঘন্টা দেখতেছি, 4 ঘন্টা যে এই যে লেভেলটা, এই লেভেলটাই কিন্তু 15 মিনিট চার্টে একটা লিকুইডিটি, এই যে এই লেভেলটা একটা লিকুইডিটি, হ্যাঁ এইটা কিন্তু একটা লিকুইডিটি। এই যে লেভেলটা, এই 2388 যে লেভেলটা, এটা কিন্তু একটা লিকুইডিটি, বুঝছেন, এইটা একটা লিকুইডিটি। এবং এইখান থেকে 2388 থেকে বলতে গেলে 2368 মধ্যে যে লেভেলটা আছে, এই দুইটা লেভেলই কিন্তু
আপনার একটা জোন, হ্যাঁ, 88 থেকে 68 পর্যন্ত যে লেভেল, এই লেভেলটাই কিন্তু জোন, এবং এই জোনটাকে আমরা হিসাবে ধরি প্রিমিয়াম জোন। ঠিক আছে, এইটাকে আমরা প্রিমিয়াম জোন হিসাবে ধরে থাকি। এবং একইভাবে আমি যদি খেয়াল করি, যে একইভাবে যদি নিচের দিকে খেয়াল করেন, তাহলে আমি এইখান থেকে দেখাই। এইখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন, এই একটা আপনার লো, একটা হাই। একইভাবে এইখানে যে লোটা, সেটা হলো এইখানে একটা লো, এবং এই জায়গায় কিন্তু একটা হাই তৈরি করছে। ঠিক আছে, এটা সুইং পজিশন। একইভাবে এই জায়গায় লো তৈরি করছে, এবং এই জায়গায় কিন্তু আপনার হাই তৈরি করছে। দেখেন যে হাইটা কিন্তু ভ্যালিড এবং আপনার শক্তিশালী হাই, যেটা আগে এই দেখেন মার্কেটে কত সময় পর্যন্ত মার্কেটটা কিন্তু বয়ে নিয়ে গেছে। হ্যাঁ, বয়ে নিয়ে গেছে, এবং মোটামুটি এইটাকে কিন্তু ব্রেক করতে পারে না। এর মধ্যে কিন্তু আপনার ট্রেন্ডটা বারবার পরিবর্তন করার চেষ্টা করছে, ডাউন আপ তৈরি করে এটা কিন্তু করতে চাইছে, যে মোটামুটি মার্কেটটা সেলে যাওয়ার একটা প্রবণতা ছিল, যে এই লেভেলটা ভাঙতে না পারলে মোটামুটি এই যে লেভেল, যে আমরা ডিসকাউন্ট লেভেল যেগুলো দিছিলাম, যেমন 98, 97, 2306, যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু আমরা কি করছিলাম, এইগুলো লেভেলগুলো কিন্তু আমরা চিন্তা করে রাখছিলাম যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, মার্কেট এই পর্যন্ত গেছেও, দেখেন এই যে 2304 পর্যন্ত গেছে, কিন্তু এই লেভেল গুলো কি ভাঙতে পারছে? আমি আগের সপ্তাহে যখন আমি আপনাদের সাথে কথা বলছিলাম, তখন কিন্তু বলছিলাম যে মার্কেটের আলটিমেট যে লিকুইডিটি ছিল, সেলিং সাইডের লিকুইডিটি, এই সেলিং সাইডের লিকুইডিটি কোথায়? সেলিং সাইডের লিকুইডিটি ছিল কিন্তু 2298। যদি 2298 ব্রেক করে, হ্যাঁ, তাহলে এই মার্কেটটা আমরা টানা সেল পাবো। আর যদি 2298 যদি আমাদের ব্রেক না করে, তাহলে এই মার্কেটটা আমরা সেল পাবো না। আমি কিন্তু গত সপ্তাহ থেকে বলে আসতেছি, এবং দেখেন মার্কেটে কিন্তু সেটাই হয়েছে। হ্যাঁ, মার্কেটে আমরা 2398 নিচে কিন্তু প্রাইস পাই নাই। পাইছি কি? আমরা কি 2398 নিচে কি প্রাইস পাইছি? না দাদা, পাই নাই। 2398 নিচে পাইনি, উল্টো 2305 বা 4 কাছ থেকে আমরা কিন্তু এই মার্কেটটা আবার আপে পাইছি। হ্যাঁ, তাহলে এইখানে যে জোনটা আমি ধরছিলাম, এই যে প্রিমিয়াম জোন, আপনার 87 যে লেভেলটা বা 80 জায়গায় ওই যে লেভেলটা, ওই লেভেলটা কিন্তু আমাদের প্রিমিয়াম জোন ছিল, যে জোনটা মার্কেট কিন্তু মার্কেটের যে মোমেন্টাম, সেই মোমেন্টাম অনুযায়ী কিন্তু মার্কেটটা ভাঙতে পারে নাই। পারছে কি? দেখেন এইটা কিন্তু 68 বা 67 কাছাকাছি যে মার্কেটটা কিন্তু ফেরত আসছে, তাই না? 70 বা 69 কাছ থেকে মার্কেটটা ফেরত আসছে। তাহলে যদি 69 কাছ থেকে মার্কেটটা ফেরত আসে, তার মানে এই যে আপনার যে জোনটা, এই জোনটা ভ্যালিড, ঠিক কিনা? তাহলে এই জোনটা কিন্তু ভ্যালিড, এবং মোটামুটি মার্কেটটা কিন্তু ভালো পড়া পড়ছে। এইখান থেকে মার্কেটটা কিন্তু বেশ আপনার 400 প্রায় 500 পিপের মতো, কিন্তু 510 পিপের মতো মার্কেটটা পড়ছিল গত সপ্তাহে। ঠিক আছে, গত সপ্তাহে প্রায় 510 পিপের মতো মার্কেটটা পড়েছে। তাহলে এইখান থেকে আমরা যদি খেয়াল করি বা কারেন্ট মার্কেট পজিশন দেখি, আমি ভবিষ্যতে প্রেডিক্ট করব না, কারণ ভবিষ্যতে কি হবে আমি জানি না, কিন্তু আমার অতীত কি বলে, আমার অতীত বলে যে মার্কেটের দুইটা ভ্যালিড পজিশন আছে। ভ্যালিড পজিশন গুলো কি কি? একটা হলো আপনার 96 থেকে 95, 98 যে লেভেল, বুঝছেন, যেখানে মার্কেট গেছিল। দেখেন মার্কেট এইখানে গেছিল না, 95 লেভেলে গেছিল না মার্কেটটা, মার্কেট 95 লেভেলে গেছিল, মার্কেট আপনার 2284 লেভেল পর্যন্ত গেছিল। যেহেতু মার্কেটটা উইকেন্ডটা শেষ হয়েছে আপনার একটা সেল মোমেন্টাম দিয়ে, বুঝছেন, উইকেন্ডটা শেষ হয়েছে সেল মোমেন্টাম দিয়ে, তাহলে সম্ভাবনা কি থাকে? সম্ভাবনা থাকে এই উইকটাও আপনার সেলিং মোমেন্টামে থাকতে পারে। হ্যাঁ, আমি বারবার বলতেছি থাকতে পারে, আমি বলতেছি না যে থাকবে। ঠিক আছে, সেলিং মোমেন্টামে যেহেতু আছে, মার্কেটটা সেলিং মোমেন্টামে থাকতে পারে। এবং এইখানে যদি জিওপলিটিক্যাল ইস্যু দেখেন, তাহলে অবশ্যই আপনার ইসরায়েল ফিলিস্তিনি, ইসরায়েল লেবাননের দাদা একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি এই যেটা মোমেন্টামের কথা বললেন, তো এটা কি প্রত্যেক সেক্টরে হয় অথবা প্রত্যেকটা উইকে কি হয়ে থাকে? যেমন কোনো উইক যদি ক্লোজ হয় বাই মোমেন্টামে,
তো সেক্ষেত্রে পরবর্তী উইকটা স্টার্টটা কি বাই মোমেন্টামে হওয়ার সম্ভাবনা থাকে, অথবা পুরো উইকটাই কি বেয়ারিশ মোডে থাকার সম্ভাবনা থাকে কি? এখন যেহেতু বিষয়টা হচ্ছে সেলের কথা আপনাকে বলছেন, সেটা ভাইয়ের হ্যাঁ ক্ষেত্রেও সেম কথা কি? আপনাকে এটা আমি বলে দিই, বুঝাই বলে দিই। বিষয়টা হচ্ছে আপনি কোথায় ট্রেড করতেছেন এটার উপর ভিত্তি করে এটা উত্তরটা হবে। যেমন এক্সনেস আপনি হলো দাদা, এক্সনেস। আপনি হলো ফরেক্স এক্সচেঞ্জে হ্যাঁ, ট্রেড ফরেক্স। করতেছেন এবং এইখানে আপনার কারেন্সির সাথে আপনার বিভিন্ন মনে করেন পেয়ার আছে যেগুলো গোল্ড বা গোল্ড রিলেটেড কমোডিটি পেয়ার, তারপরে মনে করেন অয়েল, তারপরে মনে করেন গ্যাস, হ্যাঁ, এইসব পেয়ারে আপনি ট্রেড করতেছেন এবং আপনি করেন বা না করেন, আপনি মনে করেন গোল্ডে ট্রেড করেন নাই বা করতেছেন না, বা অন্য কোনো পেয়ারে আপনি ট্রেড করতেছেন কিন্তু গোল্ড অয়েল এগুলোতে আপনি ট্রেড করতেছেন না, তাহলে আপনি যদি এতে ট্রেড না করেন তাহলেও আপনি এই মার্কেটেই ট্রেড করতেছেন। অতএব এইখানে যদি কোনো একটা প্রভাব পড়ে, হ্যাঁ, এখানে একটা প্রভাব পড়লে আপনার এই মার্কেটে প্রভাব পড়বে। এখন বিষয় হচ্ছে এটা কিভাবে পড়ে, এই যে আপনি বলছেন প্রতি সপ্তাহে প্রতি মাসে কি এরকম মোমেন্টাম চেঞ্জ হয় বা মোমেন্টাম তৈরি হয়, এটা কি প্রতি উইকে কি তৈরি হয় কিনা। আমি যদি আমার কাছে যদি জিজ্ঞেস করেন ভাই এইখানে প্রতিনিয়ত বা প্রতিদিনই আপনার মোমেন্টাম ক্রিয়েট হয়, এবং মোমেন্টামটা ক্রিয়েট হয় কিসের মাধ্যমে, মোমেন্টামটা ক্রিয়েট হয় ম্যানিপুলেশনের মাধ্যমে। ঠিক আছে, এই ম্যানিপুলেশন কারা করে কিভাবে করে সেটা কিন্তু আমাদের গ্রুপে আগে বোঝানো হয়েছে। তারপরে আমি বলি এই এই ম্যানিপুলেশনটা তৈরি করা হয় মার্কেট চালানোর ক্ষেত্রে। ঠিক আছে, ম্যানিপুলেশন ছাড়া কোনো মার্কেটই চলবে না। এখন বিষয় হচ্ছে ম্যানিপুলেশনটা ধরতে পারে কারা, যারা সঠিকভাবে চার্ট অ্যানালাইসিস করতে পারে, চার্ট রিডিং করতে পারে, তারাই একমাত্র ম্যানিপুলেশনটা ধরতে পারে। এখন বিষয় হচ্ছে এই যে মোমেন্টাম তৈরি হয় বা মোমেন্টাম সারা মানে মোমেন্টাম কেন হয়, এখন বিষয় হচ্ছে এই মার্কেটে যদি মোমেন্টাম না থাকে তাহলে কিন্তু মার্কেটের কোনো গতিবেগ আপনি পাবেন না। ঠিক আছে, আমাদের মার্কেটটা কিন্তু বাই সেল দুই দিকে যায়, তাই না? বাই সেল দুই দিকে যায়, দেখবেন কি একটা কোনো সময় টপে চলে যায়, কোনো সময় আপনার ডাউনে চলে যায়, এবং এই যে ডাউন এবং টপের মধ্যে যাওয়ার যে সময়টা বা যাওয়ার যে গতিটা, মনে করেন কোনো সময় যাচ্ছে ধীর গতিতে, 5 দিন পরে দেখা গেল টপে যাচ্ছে, কোনদিন দেখা যাচ্ছে একদিনই নেমে যাচ্ছে, এরকম হচ্ছে না? এইটা হয় হলো ভলটালিটির কারণে, এই জিনিসটা হয় ভলটালিটির কারণে। আর আপনার যে অ্যাকুরেট যে জিনিসটা মোমেন্টামটা আপনার প্রতিনিয়তই এই মার্কেটে হবে বা তৈরি হবে, কারণ দেখেন এখানে প্রতিনিয়ত ইনভেস্টর আসে, প্রতিনিয়ত এখানে ব্যবসা হয়, যেখানে প্রতিনিয়ত একটা বাজারে যদি প্রতিনিয়তই কোনো পণ্য কেনা বেচা হয়, সেই বাজারে লোকজন যাওয়া আসা করবে না, কেনাকাটা করবে না, বলেন? সেই বাজারে অবশ্যই কেনাকাটাও হবে, আপনার লোকজন যাওয়া আসাও করবে, যেখানে বেশি কেনাকাটা হবে সেখানে মানুষ যাবে। ঠিক একইভাবে আমাদের এইখানে প্রতিনিয়ত, হ্যাঁ প্রতিনিয়ত আহ, বলতে গেলে সপ্তাহে 7টা দিনই আমাদের এই মার্কেটে ওপেন থাকে বা খোলা থাকে। এই ওপেন থাকার কারণে, হ্যাঁ, 2টা দিন বন্ধ থাকে, সেই 2টা দিন আবার ওটিসি মার্কেট খোলা থাকে। তাহলে এই ওপেন থাকার কারণে প্রতিনিয়ত এখানে লেনদেন হয়, আর এই লেনদেন হওয়ার কারণেই ভাই এখানে মোমেন্টাম আপনার থাকবে বা মোমেন্টাম প্রতিনিয়ত থাকবে। যদি মোমেন্টাম যদি না থাকে তাহলে দেখবেন শনি রবিবারের মতো ওটিসি মার্কেট তো আপনারা এখানে পাবেন না, মানে MT4 বা MT5 আপনারা ওটিসি প্ল্যাটফর্মের মতো কাজ দেখতে পাবেন না। ওটা দেখতে গেলে আপনার অপশন ট্রেডিং বা অন্য সিস্টেমে আপনার যাই দেখতে হবে যে ওটা কিভাবে করে, এই আর কি। আর এইখানে আপনি দেখতে পাবেন না, এইখানে হলো ওই শনি রবিবার দেখবেন মার্কেট চার্ট বন্ধ থাকে, ঠিক আছে, মার্কেট চার্ট অফ থাকে। তা ঠিক এখানে যদি মোমেন্টাম না থাকে তাহলে ওরকম অফ হয়ে থাকবে, যেটা কিনা কোনো স্থির হয়ে থাকবে, তাহলে এই মার্কেটে তো প্রতিনিয়ত লেনদেন হয়, এই জন্য এটাই সবসময় আপনার মোমেন্টাম থাকবে বা মোমেন্টাম তৈরি হবে, সেটা কম বেশি হতে পারে। আমার কথা বুঝতে পারছেন? জি দাদা, তবে আমি ক্লিয়ার হয়নি বিষয়টা, আমি আপনাকে আবার বলি। বিষয়টা আপনি হ্যাঁ বলছিলেন যে গত সপ্তাহ যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে হ্যাঁ থাকা অবস্থায় সপ্তাহটা ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ। তো এই হ্যাঁ সপ্তাহটাও কিন্তু ও হয়তো মাঝখানে মার্কেট সাইড হয়েছিল, সাইডের পরে ও সপ্তাহটা ক্লোজ করছে ডাউন ট্রেন্ডে গিয়ে। তো আপনি হুম বলছিলেন যেহেতু গত সপ্তাহ ডাউন ট্রেন্ডে ছিল, এই সপ্তাহটা ওইভাবেই ডাউন ট্রেন্ডেই ক্লোজ করছে। তো আমি বলছি কোন সপ্তাহ যদি আপ ট্রেন্ডে থাকে মার্কেট পুরো টোটাল সপ্তাহটাই, তো তার পরবর্তী সপ্তাহটাও কি আবার এই আপ ট্রেন্ডে থাকার সম্ভাবনা থাকে কিনা সেটা বলছিলাম। আচ্ছা,
পরবর্তী সপ্তাহটা আপনি আবার যদি যেমন দেখেন, এখন গত সপ্তাহটা ডাউন ট্রেন্ডে ছিল, এখন এই আগামী কালকে যে মার্কেট ওপেন হবে, কালকে থেকে যে সপ্তাহটা শুরু হবে, এটাও আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার একটা সম্ভাবনা থাকে কিনা? আচ্ছা আমি আপনাকে দেখাই। গত সপ্তাহে আপনার এইগুলো কি ছিল, এইটা কি ছিল বলেন? এই যে লেভেলটা, ওটা তো এই ডাউন ট্রেন্ড ছিল, সেটা বলছি। ডাউন ট্রেন্ডের কথা বলতেছি না, এই যে লেভেলটা, হ্যাঁ, হ্যাঁ, এটা সাপোর্ট ছিল না রেজিস্ট্যান্স ছিল বলেন? ওটা তো রেজিস্ট্যান্স ছিল। আচ্ছা রেজিস্ট্যান্স ছিল। যখন হ্যাঁ, রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স থেকে ও রিজেকশন দিয়া ডাউন ট্রেন্ড আসছে। যখন রেজিস্ট্যান্স ছিল ভাই, তখন এই জি, লেভেলগুলো কি ছিল? এইগুলো সাপোর্ট ছিল। ওইটা সাপোর্ট ছিল, হ্যাঁ। হ্যাঁ সাপোর্ট ছিল। আবার যখন এইখানে গেল, মার্কেটটা যখন এইখানে গেল, তখন এইটা কি ছিল? এইটা কিন্তু সাপোর্ট, ওটা তাই না? সাপোর্ট হয়ে গেছে, হ্যাঁ, সাপোর্ট, হ্যাঁ। এটা সাপোর্ট। তাহলে এই লেভেলগুলো কি ছিল? এই যে লেভেলগুলা, এই লেভেলগুলো কি ছিল? ওগুলো তখন এগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। রেজিস্ট্যান্স হুম, ছিল। তাহলে মার্কেটটা যখন এরকম করে উঠে গেল বা চলে গেল, মার্কেটটা হুম। দেখেন মোমেন্টামটা কি তৈরি করলো? মোমেন্টামটা আপনার সেল মোমেন্টাম তৈরি করলো। তাহলে এর উপরে কি হ্যাঁ, আছে? হ্যাঁ, এইটা রেজিস্ট্যান্স, এইটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এর আছে, হ্যাঁ, উপরে যতগুলো আছে সবগুলো হ্যাঁ। রেজিস্ট্যান্স আছে না? জি, যতগুলো পয়েন্ট আপনি দেখতে পান সবগুলো রেজিস্ট্যান্স আছে না? তাহলে দেখেন হ্যাঁ, হ্যাঁ। এইখানে মার্কেটটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট দিয়ে আপনারা কেন বোঝাচ্ছি? রেজিস্ট্যান্স বা সাপোর্ট দিয়ে আমি আপনাকে এই জন্য বোঝাচ্ছি যে আপনার যদি এই মার্কেটটা উঠতে হয়, এই মার্কেটটা মনে করেন আপে যাবে বা আপ ট্রেন্ড হবে, তাহলে কিন্তু পূর্ববর্তী যত রেজিস্ট্যান্স আছে বা পূর্ববর্তী যত বাধা আছে সবগুলো হুম, কিন্তু হুম, ভেঙে চুরে তারপরেই একমাত্র উঠবে। আমার কথা বুঝতে হুম, হুম। পারছেন? জি, যদি জি। এইটা উঠতে চায়, এইটা যদি উঠতে চায়, তাহলে পূর্ববর্তী যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো ভেঙে চুরে তারপরে কিন্তু মার্কেটটা তারপর উঠতে উঠতে হবে। হবে, জি। হ্যাঁ, যেহেতু হুম, মার্কেটটা সমস্ত সাপোর্ট ভেঙে নামছে, এইখানে যতগুলো সাপোর্ট ছিল সব সাপোর্ট গুলো ভেঙে নামছে, অতএব জি। মার্কেটের যে মোমেন্টামটা আপনার স্ট্রং ভাবে কি, হুম। মার্কেটের মোমেন্টামটা স্ট্রং ভাবে কি আপনার এটা কিন্তু বুঝতে হবে। এখন ডাউন ট্রেন্ড স্ট্রং ভাবে, হ্যাঁ। হ্যাঁ, মার্কেটের সেলিং প্রেসার স্ট্রং। মোমেন্টামটা স্ট্রংলি ভাবে হলো বেয়ারিশ। বেয়ারিশ মধ্যে, বুঝছেন? জি। তাহলে হুম, মার্কেটের মোমেন্টাম হলো স্ট্রংলি ভাবে বেয়ারিশ। যতক্ষণ পর্যন্ত আমি বুলিশের সাইন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কি করা দরকার জানেন? আমার ততক্ষণ পর্যন্ত আমার ট্রেন্ডের পক্ষে থাকার কথা। কারণ ট্রেন্ড ইজ ইওর বেস্ট ফ্রেন্ড ট্রেডিং এর ক্ষেত্রে। ট্রেন্ডের পক্ষে যদি আপনি থাকেন তাহলে একমাত্র আপনি লাভ করতে পারবেন এবং ভালো লাভ করতে পারবেন। আর ট্রেন্ডের বিপক্ষে যদি থাকেন তাহলে হুম, কি হুম। ভাই লাভ করতে পারবেন? না। হ্যাঁ, তাহলে এখন মোমেন্টামটা কিসের ভাই? এখন মোমেন্টাম সেলের। তাহলে আমরা এখন সেলের পজিশনটা দেখব এবং সেলের পজিশন অনুযায়ী আমাদের বাধা কোথায় কোথায় আছে, যে বাধাগুলো আমি আপনাদের মাঝে উল্লেখ করতেছি বা দেখাচ্ছিলাম। ঠিক আছে, যে আমাদের এখানে বাধা কি কি আছে যেখান থেকে মার্কেটের উল্টা মোমেন্টাম তৈরি হতে পারে। হ্যাঁ, মার্কেটে যে সবসময় যে সেল থাকলে সেল হবে, বাই থাকলে বাই হবে, এই কোনো কথা না। ঠিক আছে, যে কোনো সময় এই মার্কেটের পরিবর্তন হইতে পারে দেখা গেল 2-5 মিনিটের মধ্যে। বুঝছেন? জি, কারণ আপনি জি ছোট দাদা। লোয়ার টাইম ফ্রেমে আপনি যদি দেখেন, দেখেন 5 মিনিটের পরে কিন্তু একটা রূপরেখা চেঞ্জ হয়ে যেতে পারে। 1 মিনিটের পরে আপনার একটা হুম, হুম। ক্যান্ডেল তৈরি হয়ে যায়, ধারাবাহিকভাবে আপনার বাই হতে পারে, ধারাবাহিকভাবে সেল হতে পারে, পারে না? একটা জিনিস মনে রাখবেন ভাই, যে সব সময়ের জন্য সেটা হলো আমার মার্কেটের একটা রুলস আছে। মার্কেটের রুলসটা হলো মার্কেটের যত ছোট টাইম ফ্রেম হোক না কেন সেই ছোট টাইম ফ্রেমই কিন্তু বড় টাইম ফ্রেমকে তৈরি করে। এটা আমি বারবার আপনাদের বলছি, একটা ছোট টাইম ফ্রেমই বড় টাইম ফ্রেমকে আপনার কি করে তৈরি করে। সেক্ষেত্রে আমরা যদি এইখানে, আমি কেন এটা সেলের পক্ষে, দেখেন এইখানে কিছু প্রিমিয়াম সরি এইখানে কিছু ডিসকাউন্ট জোন আছে বা এইখানে আপনার মার্কেটটা পড়ার সম্ভাবনা আছে। সেটা কি? এই পড়ার সম্ভাবনাটা আপনার 2306 পর্যন্ত নামতে পারে। ঠিক আছে, 2306 পর্যন্ত নামতে পারে। যেমন আগের দিনের যে লোটা ছিল, আগের দিনের লোটা ছিল আপনার কততে? আপনার 16তে ছিল, ঠিক না? আগের দিনের যে লোটা ছিল সেটা আপনার আগের দিনের শেষ শেষ যে লোটা ছিল সেই লোটা কিন্তু 16তে, 16 বা 17তে। এর নিচে কিন্তু মার্কেট নামতে পারে নাই উপরে ওঠার পরে, পারছে? না না দাদা। হ্যালো, দাদা পারেন। হ্যাঁ পারে নাই। তাহলে এইটা কিন্তু আপনার এটার নিচে কিন্তু নামতে পারে নাই। ওকে, এর নিচে নামতে যদি না পারে, এইটা যদি যদি ভাঙতে পারে, এখন কথা হলো ভাঙতে পারে নাই কিন্তু এর পরবর্তী সপ্তাহে যদি ভাঙতে পারে তাহলে কি হবে? তাহলে ভাঙতে পারলে আমাদের তো জানতে হবে ভাঙার পরে মার্কেটটা কত পর্যন্ত নামতে পারে। তাহলে দেখেন 16 থেকে যদি না ভাঙে তাহলে আমাদের এই মার্কেটটা কত পর্যন্ত যাইতে পারে? 2306 পর্যন্ত যাইতে পারে।
কারণ এইখানে একটা জোন আছে বা এইখানে একটা পজিশন আছে, যে পজিশনে বারবার মার্কেট এসে দেখবেন যে মার্কেট কিন্তু বারবার উঠে গেছে এই জায়গাটায় এসে। আমি যদি খেয়াল করি, এই দেখেন মার্কেটটা এইখানে আসছে, কাছাকাছি আসছে, 7-8টায় আসে, আবার উপরে উঠছে, আবার নামছে, আবার উঠছে। এবং আমি যদি প্রিভিয়াসও দেখি, প্রিভিয়াসও অনেক সময় এই জায়গাটাই বারবার আসছে, এই জায়গাটাই প্রায় 6-7 বার 8 বারের মতো এই জায়গা থেকে মার্কেট উঠে গেছে। তাহলে এইটা কি আপনার স্ট্রং একটা জোন পয়েন্ট না এখন বর্তমানে? এটা কিন্তু আপনার এই যে 2306, এটা কিন্তু এখন একটা স্ট্রং আপনার লেভেল। তাহলে এই লেভেল থেকে মার্কেটটা যদি পড়ে, এটা ভেঙে যদি পড়ে, তাহলে মার্কেটটা মিনিমাম 2306 পর্যন্ত নামতে পারে, পারে কিনা? জি দাদা। পারে দাদা, পারে। হ্যাঁ, একইভাবে এই মার্কেটটা এইখান থেকে 2306ও যদি না মানে, এই মার্কেটটা 2306 থেকে আপনার মিনিমাম এই যে আপনার 95 ঠিক আছে, 95 পর্যন্ত নামতে পারে, 95 পর্যন্ত নামতে পারে। এখন 95 পর্যন্ত যদি নামে, 95 পর্যন্ত যদি নামে বা 93 পর্যন্ত যদি নামে, তাহলে এই আমরা যে আমাদের তো জানতে হবে যে মার্কেটটা কত পর্যন্ত নামতে পারে। কারণ মার্কেটের তো জানি না, প্রেডিকশন তো আমরা সেভাবে বুঝবো না যে মার্কেটটা কত পর্যন্ত যাবে, কারণ এই মার্কেট প্রেডিক্টেবল না। কিন্তু আমাদের সম্ভাবনা কত পর্যন্ত থাকতে পারে, আপনার 2295 পর্যন্ত এর সম্ভাবনা নামার, যদি এই 2306 লেভেলটা ভেঙে, যদি 2298 লেভেলটা ভাঙে, মোটামুটি আপনার এইটা কত পর্যন্ত নামতে পারে, 2290 পর্যন্ত এই মার্কেটটা নামতে পারে। এখন বিষয় হচ্ছে সবচেয়ে লোয়ার যে পয়েন্টটা এইখানে, সেটা কততে? এইটা কিন্তু আপনার 2286-তে। তাহলে 2286 এবং 2294 বা 95 যে লেভেলটা, 2294 বা 95 যে লেভেলটা, এইটাই কিন্তু আপনার এই মার্কেটের একটা ডিসকাউন্ট জোন। এই মার্কেটের ডিসকাউন্ট জোন কোথায়? আপনার এই লেভেলটা। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এই লেভেলটা যদি ভেঙে যায়, তাহলে মার্কেটের কি আর নামার কোনো যে মানে জায়গা, সেটা আমাদের নতুন করে খুঁজতে হবে না? এই জি দাদা। মার্কেটের তলানি, এই মার্কেটের তলানি আমার তো নতুন করে খুঁজতে হবে। এটা যদি এইটা ভেঙে চুরে যায়, আপাতত আমি যদি দেখি এইটা হলো মার্কেটের তলা বা মার্কেটের মেঝে, আমরা যদি চিন্তা করি এইটা মার্কেটের মেঝে, তাই না? এই মেঝের থেকে মার্কেটটা দেখা গেল এইখান থেকে আপনি সিঁড়ি পাই যেতে পারেন, এইখান থেকে আপনি কি পাইতে পারেন, এইখান থেকে মার্কেটের আপনি বায়ের সিঁড়ি পাইতে পারেন। কেন বায়ের সিঁড়ি পাইতে পারেন আমি বলতেছি, আগে বুঝে নেন। এইখান থেকে আপনি বাই পেতে পারেন, এইসব জায়গা থেকে আপনি কি করতে পারেন, লং বাই পাইতে পারেন। কেন পাবেন? সেটার কারণ কি দেখেন, সেটার কারণ কিন্তু আপনার মান্থলি ক্যান্ডেল, সেটার কারণ কিন্তু আপনার মান্থলি ক্যান্ডেল। কেন মান্থলি ক্যান্ডেল? মান্থলি ক্যান্ডেলে এখনো বেয়ারিশ, আমি যে পর্যন্ত দেখাইছি, তাহলে মোটামুটি এইটা বেয়ারিশ, স্ট্রং বেয়ারিশ। এই পর্যন্ত মার্কেটের প্রাইস যদি নামে, তাহলে স্ট্রং বেয়ারিশ কিনা বলেন? জি দাদা। আচ্ছা, এই যে লেভেলটা, এইখানে দেখেন মার্কেটের অনেক রিডেবল অনেক বিষয় আছে। যেমন মনে করেন এই যে মার্কেটের এই লেভেলটা আপনার 2277 যে লেভেলটা, এইটার নিচে যদি চলে যায়, তাহলে মার্কেট ফুল পেয়ারিশ এবং এর মার্কেটের টার্গেটেড এরিয়া হবে পরবর্তী মাসে, যদি এইটা যদি ভেঙে পড়ে যায়, তার পরবর্তী টার্গেটেড এরিয়া হবে 2229 পর্যন্ত বা আপনার 2100 পর্যন্ত। তাহলে এই যে ক্যান্ডেল গুলো, এর আগের ক্যান্ডেল গুলো আপনার স্ট্রংলি ভাবে আপ হয়েছে, এই মার্কেটটা স্ট্রংলি ভাবে আপ হয়েছে। যদি এইটা নামেও আপনার স্ট্রংলি ভাবে ডাউন হতে হবে, স্ট্রংলি ভাবে ডাউন না হলে এই মার্কেটটা কিন্তু আপনার আমরা যারা এইখানে 2000, 1900, 1800 যে লেভেলে আমরা সেল দিয়ে বসে আছি, হ্যাঁ, যারা আছি এরকম অনেক ট্রেডার আছে যারা ওইখানে সেল দিয়ে বসে আছে, তাদের ওই প্রাইস পর্যন্ত যেতে গেলে কিন্তু স্ট্রংলি আপনার বুলিশ বেয়ারিশ মুভ হতে হবে। যদি বেয়ারিশ মুভ না হয়, তাহলে কি ওই জায়গা চাইতে পারি আমরা, বা ওই জায়গা কি যেতে পারে মার্কেট? বলেন সিম্পলি, ওই জায়গায় কি যেতে পারে? না দাদা, না। মার্কেট কিন্তু যেতে পারে না। তাহলে আমার যদি এই লেভেলে আসে স্ট্রংলি আপনার বেয়ারিশ, হ্যাঁ, স্ট্রংলি বেয়ারিশ হওয়ার পরে আমার এই লেভেল যদি ভাঙে, তাহলে পরবর্তী যে পয়েন্ট বা এরিয়াটা আছে সেটা আমি খুঁজতে পারবো, বা সেইটার দিকে আমি খোঁজার
দিকে মন দেব আপাতত। আপাতত আমি যদি দেখি, আপাতত এই মার্কেটটা যদি আমি প্রেডিক্ট করি, তাহলে এইখানে প্রেডিক্ট করার যে বিষয়টা হলো, এই মার্কেটটা আপাতত এইটা একটা কিসের মধ্যে আছে, এইটা একটা আপনার চ্যানেলের মধ্যে আছে। আমি যদি খেয়াল করি এইটাতে বলে চ্যানেল। হ্যাঁ, যখন দুইটা ট্রেন লাইন একই আপার এবং লোয়ার সাথে ধরে যখন তৈরি করা হয়, তখন এটাকে বলে চ্যানেল। তাহলে চ্যানেলের মতো যখন থাকে, তখন চ্যানেলের মধ্যে চ্যানেল ব্রেকআউট, এইগুলোর এই যে এইটা যদি হয়, তাহলে এইটার বলবে চ্যানেল ব্রেকআউট। এবং চ্যানেল ব্রেকআউট যদি এটা চ্যানেল ব্রেকআউট করে, তাহলে পরবর্তী লেভেলটা আবার এইখানে ধরে। যদি এই লেভেলে ব্রেকআউট করে, তাহলে এইখানে ধরা হবে। যেহেতু এই লেভেল পর্যন্ত যায় নাই, এখনো ব্রেকআউট করে নাই, তাই এইখানে ধরা হচ্ছে। এবং আমরা চিন্তা করতেছি মার্কেটটা এই জায়গা থেকে উঠে যেতে পারে, মার্কেটটা এই জায়গা থেকে উঠে যেতে পারে। যদি উঠে না যায়, তাহলে চ্যানেল যদি পুরোপুরি ভাবে ব্রেকআউট করে, এই লেভেল পর্যন্ত পুরোপুরি ব্রেকআউট করে, তাহলে চ্যানেল পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এখানে চ্যানেলের অনেক বিষয় আছে, চ্যানেলের বিষয় যারা জানেন তারা এটা বুঝতে পারবেন। তাহলে আপাতত দৃষ্টিকোণ থেকে আমার এইখানে 15 মিনিট চার্টে একটা চ্যানেল তৈরি হয়েছে, এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি মার্কেটটা মোটামুটি সেলিং প্রেসারে আছে। হ্যাঁ, এখন এইটার উঠতে পারে আপনার 2306 এইখান থেকে, এইখান আবার উঠতে পারে যদি একেবারে লোয়ার এবং ডিসকাউন্ট প্রাইসে যদি আপনি চিন্তা করেন, সেইখানে হলো 93 বা 94 লেভেলে। ঠিক আছে, এই লেভেল থেকে মার্কেটটা আপনার বাই উঠতে পারে। হ্যাঁ, এবং সেলের যে জায়গাটা, সেলের জায়গাটা কিন্তু এখানে এই জায়গা কিন্তু ব্লক করা, পুরো ব্লক। এখানে সেলিং বারবার কিন্তু এই জায়গা থেকে আপনার সেল হচ্ছে। এইটা আপনার লিকুইডিটি এরিয়া, এবং এইটা হলো আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু দেখেন বারবার কিন্তু মার্কেটটা এই জায়গা থেকে ফল হচ্ছে, বা সেলের একটা ইশারা দিচ্ছে যে মার্কেটটা সেল হতে পারে, সেল হতে পারে, বারবার হচ্ছে। এখন পর্যন্ত আমাদের একটা দিন বা একটা সেকেন্ড আগেও যদি কোনো মুভমেন্ট হয়, সেটাও কিন্তু আমাদের অতীত। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের অতীত। তাহলে অতীত মার্কেট নির্দেশনা দেখে আমি বুঝতে পারতেছি বর্তমানে সেলিংটা খুব স্ট্রং। বুঝছেন, সেলিংটা খুব স্ট্রং। এখন বিষয় হচ্ছে আমাদের জিও পলিটিক্যাল ইস্যু এবং মার্কেটের মোমেন্টাম না দেখে এইখানে কোন ধরনের ভাবে আমরা বাই আশা করতে পারবো না। বুঝছেন, এখানে আমরা বাই আশা করতে পারবো না। বাই আশা করতে পারবো কোথা থেকে? একেবারে নিচের থেকে বা একেবারে লোয়ার থেকে। তাহলে এক্সাস্ট আপনারা এন্ট্রি গুলো পাবেন। আর যদি মনে করেন না আমরা বাই এখন থেকে বাই আশা করব, তাহলে এটা কিন্তু রিস্কি। হ্যাঁ, এটা কিন্তু রিস্কি, কারণ এইখান থেকে মার্কেটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা দেখা গেল কিছু কারেকশন দিয়ে মার্কেটটা কিন্তু আপনার পড়ে যেতে পারে। আমার কথা বুঝতে পারছেন? হ্যালো। জি দাদা, বুঝতে পারছি হ্যাঁ, দাদা। আচ্ছা, আমাদের রেকর্ডটা আমি আপাতত বন্ধ করে রাখি। আর